তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আবার একবার আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আবার একটা ম্যারাথন ক্লাস নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে। সবগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে ডিসকাস হচ্ছে এবার। তো আজকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে ম্যারাথন ক্লাসে আমরা বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা করব। যতগুলি সম্ভব হয় আমরা ক্লাসটি কন্টিনিউ করার চেষ্টা করব। সুতরাং আপনারা সবাই সাথে থাকুন এবং খুব তাড়াতাড়ি আমাদের কারেক্ট অ্যান্সার কী হয় খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন স্যার। দেখুন কারেক্ট অ্যান্সার কী হবে। কোয়েশ্চন নম্বর 1 আমরা প্রথমে স্টার্ট করছি। আপনারা যারা প্রথমে জয়েন হয়ে গেছেন সবাই তাড়াতাড়ি লাইক শেয়ার করে দিন ভাই সবাই, যাতে ক্লাসে সবাই অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, আপনারা সবাই ক্লাসে খুব তাড়াতাড়ি জয়েন করে দিন, যাতে করে সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে যেতে পারে। তো তার আগে আমরা ম্যারাথন ক্লাস করেছিলাম দুইটি, আজকে আমাদের তৃতীয় নম্বর ম্যারাথন ক্লাস। আমরা অনলাইন কোয়েশ্চেন পেপার গতদিন সলভ করেছিলাম, আজকে আমরা অফলাইন কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তারপর আবার আমরা অনলাইন সিরিজ নিয়ে আসবো, এভাবে কন্টিনিউয়াস প্রসেস আমরা চলতে থাকবে ম্যারাথন ক্লাস। তো দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে, একজন প্রাথমিক শিক্ষক তার শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতাকে সবচেয়ে ভালো করে বিকশিত করে তুলতে পারে, সেটা তুলতে পারেন হবে। একজন প্রাথমিক শিক্ষক তার শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতাকে ভালো করে বিকশিত করে তুলতে পারেন প্রতিদিন নিয়ম করে শিক্ষার্থীদের কিছু না কিছু শোনার কাজে অভ্যস্ত করিয়ে। বলতে গেলে হঠাৎ থেমে শিক্ষার্থীকে এই কথা জিজ্ঞাসা করে যে এইমাত্র শিক্ষক কী বলেছিলেন। শিক্ষার্থীরা যখন নিজেদের মধ্যে কথা বলে তখন তাদের শ্রবণ আচরণ লক্ষ্য করে সেই আচরণকে ব্যবহার করে বারবার শিক্ষার্থীদের একই কথা মনে করিয়ে দেয় যে তারা যা শুনে তা নিয়ে যেন গভীর চিন্তা ভাবনা করে। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো কোয়েশ্চেন নম্বর 1 কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে দেখুন, শ্রবণ দক্ষতাকে ভালো করে বিকশিত আমরা কিভাবে করতে পারি, ইট ইজ দ্য কোয়েশ্চেন। লিসেনিং স্কিলকে ভালোভাবে বিকশিত করে তোলার কারণ পিছনে কী পদ্ধতি রয়েছে। অপশন নাম্বার 1, 2, 3, 4 কারেক্ট অ্যান্সার কী হবে, বারবার শিক্ষার্থীদের একথা মনে করিয়ে দেওয়া। আমরা বারবার শিক্ষার্থীকে মনে করিয়ে দিতে হবে না, তাকে আমরা অ্যাট্রাকশনালি আমরা ক্লাস করব, খুব মনোযোগ সহকারে তারা যাতে ক্লাস করে সেই চিন্তাভাবনা আমরা করব। তারপর শিক্ষার্থীরা যখন নিজেদের মধ্যে কথা বলবে তখন তাদের শ্রবণ আচরণ লক্ষ্য করব, মানে তারা নিজেদের মধ্যে কথা যখন বলছে তখন শিক্ষার্থীরা শ্রবণ করবে। শ্রবণ তো আর আমি করবো না, এজ এ টিচার, শিক্ষার্থীরা শ্রবণ করবে। তারা যদি কথা বলা শুরু করে, তারা যদি আলাপ আলোচনা করে, তাহলে তারা শ্রবণ করবে কীভাবে, এটা হলো না। হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞাসা করা, সেটা হবে না। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1, প্রতিদিন নিয়ম করে শিক্ষার্থীদের কিছু না কিছু শোনার কাজে আমাদেরকে তাদের কী করতে হবে ভাই, অভ্যস্ত করাতে হবে। নেক্সট কোয়েশ্চেন, এটা হবে কোয়েশ্চেন নাম্বার 2। একটি ক্লাসে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী রয়েছে। তাদের ভাষা শেখানোর সময় শিক্ষিকা তার ভাষিক বা বাচনীতে যোগাযোগ মাধ্যমের সঙ্গে অঙ্গভঙ্গি সঞ্চালন করবেন। যেমন সরল বাক্যের শব্দগুলোকে দল বা সিলেবলে ভাগ করার জন্য হাততালি দেবেন। এই ধরনের উপস্থাপনা প্রধানত কোন দক্ষতার সঙ্গে আলোকপাত করবে, তাল, ছন্দ, ব্যবহারিক প্রায়োগিকতা, ধ্বনিতাত্ত্বিক সচেতনতা না বাক্য গঠন তত্ত্ব। কোয়েশ্চেন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার কী হবে, তার ভাষিক বা বাচনী যোগাযোগের সঙ্গে তিনি অঙ্গ সঞ্চালনকে যুক্ত করেন। যেমন সিলেবলকে যখন তিনি ভাগ করবেন তখন তিনি হাততালি দেবেন। সেই হাততালি দেওয়ার সময় কোন দক্ষতা করবেন, সেটা কারেক্ট অ্যান্সার কী হবে, ধ্বনিতাত্ত্বিক সচেতনতা। মানে একটা সিলেবল মানে কি, সিলেবল মানে হচ্ছে ধ্বনি। তিনি তার একটা ধ্বনি আলোচনা করছিলেন, যেমন কমলা, ক, ম, লা, এইভাবে তিনি কমলা বলে 3টা শব্দ বলে 3টা ধ্বনির 3টা তালি দেবেন, সিলেবলকে ভাগ করবেন। সুতরাং সেটা তার পক্ষে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, অপরকে বুঝতে পারা এবং তার সঙ্গে কার্যকর রূপে যোগাযোগ স্থাপন করতে পারার ক্ষমতাকে কি বলা হবে, স্থানিক বুদ্ধি, ভাষা বৈজ্ঞানিক বুদ্ধি, অন্তর্ব্যক্তিক বুদ্ধি না ব্যক্তিগত বুদ্ধি। দেখুন এই সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং সঙ্গে আপনারা পিডিএফও পেয়ে যাবেন। কী করে পিডিএফ পাবেন অবশ্যই আমি বলবো ক্লাসের মধ্যে, শেষ পর্যন্ত থাকুন, টেনশনের ব্যাপার নেই ভাই। অপরকে বুঝতে পারা এবং তার সঙ্গে কার্যকর রূপে যোগাযোগ স্থাপন,
করার যে ক্ষমতাকে কি বলবো? কোয়েশ্চন নাম্বার 3, এটা কারেক্ট আনসার হয়ে যাবে অন্তর্ব্যক্তিক বুদ্ধি। তো অন্তর্ভুক্তিক বুদ্ধি কি? তো বুদ্ধির চ্যাপ্টার যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই জেনে যাবেন, আর যদি জানা না থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার জন্য ক্লাস প্রোভাইড করছি। তো আপনারা অনেকে বলেছিলেন যে স্যার আরটি অ্যাক্ট 2009 সম্বন্ধে আপনাদের ক্লাস প্রয়োজন। আরটি অ্যাক্টের ক্লাস আপনারা পেয়ে যাবেন, অলরেডি আমরা ক্লাস কন্ডাক্ট করে নিয়েছি, আমরা লাইভে দিয়ে দেব। তারপর সিসিই কাজ চলছে, আমরা দিয়ে দেব, খুব শিগগিরই আপনারা পেয়ে যাবেন। তো আমার অন্য বন্ধু বলেছিলেন যে আরটি অ্যাক্ট 2009 আমরা অলরেডি ক্লাস কন্ডাক্ট করে দিয়েছি ভাই। তো এই ধরনের প্রত্যেকটি টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। কোনো শিক্ষার্থী ভুল করলে শিক্ষিকা তাকে ইতিবাচক প্রক্রিয়া শুধরানোর চেষ্টা করেন। একটা শিক্ষার্থী যখন ভুল করে তখন আমরা কি করি? ইতিবাচক পদ্ধতিতে বা ইতিবাচক প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাকে শুধরানোর চেষ্টা করি। তার মানে শিক্ষিকা কী করছেন? শিক্ষার্থীর নেতিবাচক সংবেদনাত্মক প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা পরিবর্তনের চেষ্টা করছেন, শিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন প্ররূপ সম্বন্ধিত করতে চাইছেন, শিক্ষার্থীদের সংজ্ঞানাত্মক বিকাশের পৃষ্ঠপোষণতা করেছেন। তো এখানে কারেক্ট আনসার কী হবে? যখন শিক্ষার্থী ভুল করে তখন কি করেন? ইতিবাচক প্রক্রিয়ার মাধ্যমে তিনি শুধরাবার চেষ্টা করেন, যে ইতিবাচক পদ্ধতিতে যাতে সেটা শুধরানো যায়। তো তার মানে শিক্ষিকা এখানে কি করছেন? কোয়েশ্চন নাম্বার 4 এর কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি বলুন তো ভাই। শিক্ষার্থীর নেতিবাচক দিক যেগুলো আছে, যদি নেতিবাচক দিকগুলো যদি আমি জানি, নেতিবাচক দিকগুলো যদি আমার জানা থাকে, তখন নেতিবাচক দিকগুলোকে যখন আমি রিমুভ করব, যখন আমি অভিহিত থাকবো যে নেতিবাচক দিক কোনগুলি, তারা নেতিবাচক কী কী করছে, সেগুলো যখন আমি কারেকশন করব তখন আমার ইতিবাচক হয়ে যাবে। সুতরাং নেতিবাচক সংবেদনাত্মক প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত থাকতে হবে, তখন গিয়ে সেই নেতিবাচকগুলোকে কাটিয়ে আমি ইতিবাচক করতে পারবো। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1। কোনো শিক্ষার্থী যদি তার শারীরিক, ইন্দ্রিয়গত এবং মানসিক প্রতিবন্ধকতার জন্য অথবা শিক্ষা গ্রহণে পারঙ্গম না হওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে, তার জন্য প্রয়োজন সংশোধনমূলক বন্দোবস্ত, শ্রেণীকক্ষ নজরদারি, মানবিক কলাবিদ্যাভিত্তিক শিক্ষা, বিশেষ প্রয়োজনমুখী শিক্ষা। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার কী হবে? যদি কোনো শিক্ষার্থী শারীরিক, ইন্দ্রিয়গত, মানসিক প্রতিবন্ধকতার শিকার হয় এবং শিক্ষা গ্রহণ করতে পারে না, তো তার জন্য বা শিক্ষা গ্রহণে পিছিয়ে রয়েছে, তো তার জন্য আমরা কী করতে পারি? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 5 অনেকেই কারেক্ট আনসার দিচ্ছেন ভাই। কী হতে পারে কারেক্ট আনসার? তো এটা মনে রাখবেন, এটা কারেক্ট আনসার হবে বিশেষ প্রয়োজনমুখী শিক্ষা। বিশেষ প্রয়োজনমুখী শিক্ষা হবে কারেক্ট আনসার। তো মূল্যায়নের মানদণ্ড কী? মূল্যাঙ্কন নির্দেশিকা, প্রশ্নপতি নম্বর বিভাজন, শিক্ষার্থীর সামর্থ্য সম্বন্ধে সাধারণ ধারণা, না মূল্যায়ন প্রকৌশল? মূল্যায়নের মানদণ্ড কী? কোয়েশ্চন নাম্বার 6। মূল্যায়ন কী করে আসে? মূল্যায়ন আসে কিসের মাধ্যমে? অ্যাসেসমেন্টের মাধ্যমে, তাই না? অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্টের বাংলা কী হবে? হবে মূল্যাঙ্কন। সুতরাং মূল্যাঙ্কন নির্দেশিকা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। তো অ্যাসেসমেন্ট, এভ্যালুয়েশন, মেজারমেন্ট, এই সবগুলি নিয়ে ডিটেলসে আমি ভিডিও তৈরি করে দেবো, খুব শিগগিরই আপনারা পেয়ে যাবেন। সমধ্বনাত্মক অর্থাৎ যেসব শব্দের শেষ ধ্বনিগুলি একরকম, এই জোড়া শব্দ কোনগুলি? যায়, হেয়, ছদ্ম, হদ্দ, খাও, যেও, অজ, রজ। সমধ্বনাত্মক হতে হবে, শেষের ধ্বনিগুলার উচ্চারণ এক রকমের হতে হবে, শেষের যে ধ্বনিগুলা এক হতে হবে। এখানে জোড়া শব্দ কোনটি? কোয়েশ্চন নাম্বার 7 বলেছে। কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই। কোয়েশ্চন নাম্বার 7 বহুত বড়িয়া কারেক্ট আনসার। তো এখানে কারেক্ট আনসার হবে ছদ্ম আর হদ্দ। কারেক্ট আনসার কী হবে? ছদ্ম, হদ্দ। তারপর দেখুন, কনস্ট্রাকটিভিজম হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে শিক্ষার্থীরা, কনস্ট্রাকটিভিজম কী সেই নিয়ে আমাদের বলতে হবে এবার।
কনস্ট্রাকটিভিজম হচ্ছে এমন একটা তত্ত্ব যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে এই জগৎ সম্পর্কে তাদের জ্ঞান ও বোধ গড়ে তোলে। বিভিন্ন পরস্পর বিরোধী নমুনা ও দৃষ্টান্ত অধ্যয়ন করে কোনো সিদ্ধান্তে পৌঁছায়। শিক্ষকদের সহায়তায় এবং বিভিন্ন শিক্ষা মাধ্যমকে ব্যবহার করে নিজেদের তত্ত্ব গড়ে তোলে। অপশন 4 বলেছে নিজেদের শিক্ষা সহায়ক উপাদান নিজেরা তৈরি করে এবং হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে। অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিজম কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 8। তো এখানে কারেক্ট আনসার হবে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে এই জগৎ সম্পর্কে তাদের জ্ঞান ও বোধ গড়ে তুলবে। তো কনসেপ্টের ক্লাস অলরেডি প্রোভাইড করে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। পরস্পর নমুনা বিরোধী সেখানে কারেক্ট আনসার হবে না। শিক্ষকের সহায়তায় শিক্ষা মাধ্যমকে ব্যবহার করে সেরকম কোনো কথা নয়। নিজেদের শিক্ষা সহায়ক উপাদান নিজেরাই তৈরি করবে সেরকম কোনো কথা নয়, কারণ শিক্ষা সহায়ক উপাদান মানে টিএলএম সবসময় যে শিশুরা নিজেরা তৈরি করবে সেরকম কোনো কথা নয়। টিএলএমটা আমরা শিক্ষকরাও তৈরি করতে পারি, বা অনেকগুলো টিএলএম আছে যেগুলো ফ্রি অফ কস্টে আছে বা লো কস্টে আছে, বা আমরা বলতে পারি গভর্নমেন্ট সাপ্লাই অনেকগুলো টিএলএম আছে। তো তারা নিজেরা যে তৈরি করবে টিএলএম তেমন কোনো কথা এখানে নেই। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে এই জগৎ সম্পর্কে তাদের জ্ঞান ও বোধ যাতে তারা গড়ে তোলে, এটা কনস্ট্রাকটিভিজমের কথা। কোনো বার্তায় নির্দিষ্ট কিছু দিক রয়েছে, যেমন ধ্বনি, শব্দের বিভিন্ন শ্রেণী, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য চিনতে পারা অথবা তাদের পার্থক্য ধরতে পারার জন্য কোন কাজটি করা দরকার? আমরা ধ্বনি বুঝতে পারি, শব্দের বিভিন্ন শ্রেণী বুঝতে পারি, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য চিনতে পারি এবং তার পার্থক্য বুঝতে পারি, যে দুইটা ধ্বনির মধ্যে কী পার্থক্য রয়েছে, দুইটা শব্দের মধ্যে কী পার্থক্য রয়েছে, বা দুইটার মধ্যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কী রয়েছে সেটা আমরা পঠন, লিখন, শ্রবণ না কথনের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। কোয়েশ্চেন নম্বর 9 কারেক্ট আনসার কী হবে? LSRW RWS রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। ধ্বনি কোন সময় আসে ভাই? ধ্বনি শব্দের বিভিন্ন শ্রেণীর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমরা যখন শুনবো তখন আমরা ধ্বনিটা শুনতে পাবো। যেমন সিলেবল, শিক্ষক মহাশয় কী করলেন? সিলেবল তিনি বললেন, যে আগে যে বলেছিলাম কমলা, কমলা, এখানে কয়টা সিলেবল রয়েছে? 3টা সিলেবল রয়েছে। এটা আমরা কিসের মাধ্যমে বুঝলাম? এটা আমরা আমরা শুনলাম, তখন কি আমরা বুঝতে পারলাম যে এখানে 3টা সিলেবল রয়েছে, তার পার্থক্য বুঝতে। যদি বলি কলা, লা, 2টা সিলেবল রয়েছে, তার পার্থক্য আমরা বুঝতে পারলাম। তো সুতরাং এখানে কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে শ্রবণ। বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে কে থাকে? বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়া যে রয়েছে তার কেন্দ্রবিন্দু কী বা মূলবিন্দু কী? শিক্ষার্থীর আগ্রহ, পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু, শিক্ষকের বিষয় জ্ঞান, না শিক্ষণ প্রক্ষণ যুক্তি? কোয়েশ্চন নম্বর 10। বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়া বলেছে, একটু ভেবে চিন্তে কারেক্ট আনসার দেবেন। তো কারেক্ট আনসার কী হবে ভাই? বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে থাকছে কে? থাকছে শিক্ষার্থীর আগ্রহ থাকছে, পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু থাকছে, শিক্ষকের বিষয় জ্ঞান থাকছে, না শিক্ষণ প্রক্ষণ যুক্তি থাকছে? কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার যেহেতু বিষয় কেন্দ্রিক বলেছে, সুতরাং কারেক্ট আনসার হবে পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু। কারণ বিষয় কেন্দ্রিক মানে কি? পাঠ্যক্রমের যে সকল বিষয়বস্তু আছে ওই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমাদেরকে শিক্ষণ করতে হবে। সুতরাং পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু হবে কারেক্ট আনসার। অসাধারণ মেধার ইঙ্গিতগুলি সবচেয়ে ভালোভাবে বোঝা যায় আইকিউ টেস্ট, ইকিউ টেস্ট, শিক্ষক, শিক্ষিকা বা মা বাবার কাছ থেকে, বিদ্যালয়ে মূল্যাঙ্কিত শিক্ষার্থীর আদ্যপান্ত রেকর্ড থেকে। জুম আউট করছি। কোয়েশ্চেন নাম্বার 11। অসাধারণ মেধার ইঙ্গিতগুলি সবচেয়ে ভালোভাবে, ছাত্ররা অসাধারণ মেধা রয়েছে
সেটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি? যখন আমাদের বিদ্যালয়ে যখন আদ্যপান্ত যখন রেকর্ড থাকবে, পোর্টফোলিও, অ্যানেকডোটাল রেকর্ড, এই রেকর্ডগুলো থেকে আমরা ছাত্র ভালো এবং খারাপের সবগুলো দিক আমরা বুঝতে পারি। তো পোর্টফোলিও, অ্যানেকডোটাল রেকর্ড এই নিয়ে ক্লাস আপনারা পেয়ে যাবেন খুব শিগগিরই। আমরা প্রোভাইড করার চেষ্টা করব যাতে করে আপনারা এখান থেকে সবগুলো জিনিস ভালো করে বুঝতে পারেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। একজন মাধ্যমিক শিক্ষক, স্কুল শিক্ষক নিয়মিত রূপে বহুজাতিক সংস্থা সংক্রান্ত সংবাদ নিবন্ধ পাঠ্য উপকরণ হিসাবে ক্লাসে ব্যবহার করেন। সেই সব সংবাদ ও নিবন্ধে থাকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার সুবর্ণ সুযোগের কথা। যে সুযোগ পাওয়ার জন্য চাই একাধিক ভাষার জ্ঞান অর্জন। একটা মূল কথা, এই ভাষা যদি, এই সুযোগ যদি পেতে চাই তাহলে আমাকে একাধিক ভাষায় জ্ঞান অর্জন করতে হবে। এইসব পাঠ্য উপকরণ শিক্ষার্থীদের কিসে সাহায্য করবে? বিভিন্ন দ্বিভাষিক গোষ্ঠী এবং তাদের কর্মকাণ্ডের বিশেষত্ব বুঝিয়ে কোন পরিস্থিতিতে মানুষ আজকাল বিদেশ থাকতে বাধ্য হয় তা উপলব্ধি করতে, বিশ্বায়নের যুগে দ্বিভাষিক হওয়ার সুযোগ সুবিধা অনুধাবন করতে, বড় হয়ে তারা কোথায় যাবে, কোথায় কাজ নেবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে। তো কোয়েশ্চন নাম্বার 12-এর কারেক্ট আনসার কী হবে? প্রশ্নে বলেছি একটা সুযোগ সুবিধা রয়েছে, ভবিষ্যৎ গড়ে তোলার জন্য একটা সুযোগ সুবিধা রয়েছে। তো এই সুযোগটা পাওয়ার জন্য আমাদেরকে একাধিক ভাষার জ্ঞান অর্জন করতে হবে। তো এখানে নিচের কোনটি হবে? প্রথমত দেখুন, শিক্ষার্থীরা বড় হয়ে কোথায় যাবে, কী কাজ করবে, তার ক্যারিয়ার কী হবে, এই নিয়ে আমরা কখনো ভাবি না। আজকাল মানুষ কেন বিদেশ যেতে বাধ্য হচ্ছে সেটাও আমাদের পেডাগজির বিষয় নয়। দ্বিভাষিক গোষ্ঠী এবং তাদের কর্মকাণ্ডের বিশেষত্ব, যারা কর্মকাণ্ড করছে, দ্বিভাষিক যারা ব্যক্তি রয়েছে তারা অনেকে কিন্তু 2 ভাষায় কথা বলে, 3 ভাষায় কথা বলে, কিন্তু সবাই যে এক রকমের কাজ করে সেরকম কোনো কথা আমরা বলতে পারি না। তো এখানে কারেক্ট আনসার হবে বিশ্বায়নের যুগে দ্বিভাষিক হওয়ার সুযোগ সুবিধা অনুধাবন করতে। সুযোগ সুবিধা মানে অপরচুনিটি ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। যেখানে অপরচুনিটি বা সুযোগ সুবিধা পাবেন এটা কারেক্ট আনসার হওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে। সুতরাং এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3। তারপর দেখুন, শ্রবণকথন দক্ষতা মূল্যায়নের জন্য অনুষ্ঠিত নিচের কথোপকথনগুলি লক্ষ্য করো। এখানে দেখুন, দিল্লির বাতাস এত অস্বচ্ছ কেন? এটা একটা প্রশ্ন। প্রথম শিক্ষার্থী উত্তর দিয়েছে প্রধানত ধোঁয়া ও ধুলোর জন্য। দ্বিতীয় শিক্ষার্থী দিয়েছে আমারও এটা অস্বচ্ছ বটে। এবার অপশন হচ্ছে কি, প্রথম শিক্ষার্থী ভুল প্রতিক্রিয়া, দ্বিতীয় শিক্ষার্থী ঠিক প্রতিক্রিয়া। প্রথম শিক্ষার্থী ঠিক প্রতিক্রিয়া, দ্বিতীয় শিক্ষার্থী ভুল প্রতিক্রিয়া। প্রথম শিক্ষার্থী ভুল প্রতিক্রিয়া, দ্বিতীয় শিক্ষার্থী ভুল প্রতিক্রিয়া। আর 4 নম্বর অপশন দিয়েছে যে প্রথম এবং 2 শিক্ষার্থী দুজনই ঠিক প্রতিক্রিয়া দিয়েছে। তো এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কারেক্ট আনসার কী হবে? দেখুন, দিল্লির বাতাস এত অস্বচ্ছ কেন, এটা শিক্ষককে প্রশ্ন করলেন। প্রথম শিক্ষার্থী উত্তর দিল যে প্রধানত ধোঁয়া ও ধুলোর জন্য। তার মানে কি, প্রধানত তার আনসার ঠিক আছে যে প্রধানত ধোঁয়া এবং ধুলোর জন্য দিল্লির বাতাস অস্বচ্ছ। প্রথম জনে ঠিক উত্তর দিয়েছে। দ্বিতীয় জনে বলছে আমারও এটা অস্বচ্ছ বটে। তো প্রশ্ন যদি করি আপনাকে যে দিল্লির বাতাস এত অস্বচ্ছ কেন, তো আপনি কি উত্তরে বলবেন আমারও এটা অস্বচ্ছ বটে? এটা কি এটার আনসার হলো? না। সুতরাং দ্বিতীয় শিক্ষার্থী ভুল আনসার দিল। তো এবার দেখুন, প্রথম শিক্ষার্থী ঠিক প্রতিক্রিয়া মানে কারেক্ট আনসার দিচ্ছে, আর দ্বিতীয় শিক্ষার্থী ভুল প্রতিক্রিয়া দিচ্ছে। সুতরাং অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে হয়ে যাবে কি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13 কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার 2। আশা করি আপনারা বুঝতে পারলেন, সমস্যা হয়নি। যদি সমস্যা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। কোনো পাঠে কোনো শব্দর মূল্য বলতে বোঝায়। একটা কোনো পাঠে যদি কোনো শব্দের আমরা মূল্য বুঝতে চাই তখন তার মূল্য আমরা কিভাবে বুঝব? কোনো প্রসঙ্গে শব্দটির পরোক্ষ ব্যবহার, একই শব্দের বিভিন্ন রকম ব্যবহার, একটি শব্দের আবিধানিক অর্থ, কোনো বিশেষ প্রসঙ্গে শব্দটির তাৎপর্য। তো কোয়েশ্চেন নাম্বার 14 কারেক্ট আনসার কী হবে? যেমন একটা শব্দ দেখুন, একটা শব্দ বিভিন্নভাবে ব্যবহৃত হয়। যেমন টাকা, যদি আমরা টাকা বলি, টাকা শব্দটা কিন্তু
বিভিন্নভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, যখন আমরা কোনো বাজারে যাই, যদি কোনো জিনিস কিনি, তখন জিনিস কেনার পরে আমাদেরকে কী দিতে হবে? টাকা দিতে হবে। যদি আমরা কারোর কাছে টিউশন পড়ি, তখন তাকে কী দিতে হবে? ফি দিতে হবে, মানে তার ফিস দিতে হবে। যদি আমরা কোনো মন্দিরে মন্দিরে যদি আমরা কিছু দেই, তখন সেটাকে আমরা কী দেব? চাঁদা দেব। তো চাঁদা মানে আমরা মন্দিরে চাঁদা দেব, মানে কি মন্দিরে টাকা দেব। টিউশনের স্যারকে আমরা কী দেব? ফি দিব, মানে কি টাকা দেব। আলটিমেটলি টাকা দিচ্ছি, কিন্তু তার নামটা কি হচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা বলছি না যে আমরা টিউশনের স্যারকে টাকা দেব, আমরা কি বলি? টিউশনের স্যারকে টাকা দিয়ে কি বলি? আমরা বলি টিউশনের স্যারকে ফি দেব। আর মন্দিরে টাকা দেব, মন্দিরে টাকা দেব বলা হয় না, কি বলা হয়? মন্দিরে বা মসজিদে আমরা চাঁদা দেব। মন্দিরে বা মসজিদে আমরা কী দেব? চাঁদা দেব। তো এখানে দেখুন, এই একটা শব্দের যেটা মূল্য, সেটা বিভিন্ন প্রসঙ্গক্রমে সেটা পরিবর্তন হয়ে যায়। তো একটি বিশেষ শব্দের, একটা বিশেষ প্রসঙ্গে শব্দের তাৎপর্যটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়। সেই শব্দটা বিভিন্ন অ্যাঙ্গুলে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। এই ধরনের আরও অনেক উদাহরণ আছেন। কোয়েশ্চেন নাম্বার 15, ভাষা শিক্ষা শিক্ষার্থীদের গ্রামান্য অর্থপূর্ণ পারস্পরিক যোগাযোগ স্থাপনের উপর জোর দেয়। কোন ভাষা শিক্ষা শিক্ষার্থীদের গ্রামান্য অর্থপূর্ণ পারস্পরিক যোগাযোগ স্থাপনের উপর জোর দিবে? ব্যাকরণ অনুবাদ, দ্বিভাষিক, অভিব্যক্তিমূলক না অনানুষ্ঠানিক? কোয়েশ্চেন নাম্বার 15 কারেক্ট আনসার কী হবে? গ্রামান্য অর্থপূর্ণ পারস্পরিক যোগাযোগ স্থাপনের উপর জোর দেবে কে? এটা কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার এখানে হবে কি? অভিব্যক্তিমূলক। কারেক্ট আনসার কী হবে? অভিব্যক্তিমূলক ইজ দ্য রাইট আনসার। চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন পেপারে চলে যাই, দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন পেপারে আমাদের কী রয়েছে। তো দেখুন, এবার আমরা চলে আসছি আমাদের পরবর্তী কোয়েশ্চন সেটে। তো আমরা কয়েকটি কোয়েশ্চন সেট আজকে আপনার জন্য তৈরি করেছি। সবগুলি কোয়েশ্চন আমরা আজকে করব, সবগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো এই প্রশ্ন কি বলেছে দেখুন, এই প্রশ্নের কোয়েশ্চন নাম্বার 1, কখনোই হাল ছেড়ো না। এই ভাবনাটি ছাত্রদের মধ্যে গেঁথে দেওয়ার উপযুক্ত পদ্ধতি হলো যখন ছাত্ররা কি করবে? কখনোই হাল ছাড়ো না, এই কথাটা মাথায় রাখবেন। এবং এই রিলেটেড কোন অপশন আমাদের সঙ্গে মানে মিল খাচ্ছে সেটা আমরা আলোচনা করব। বাংলার ক্লাসের সময় প্রিন্সিপালের অনুমতি আদায় করে তারা ক্লাসের বাইরে গিয়ে খেলবে। শিক্ষক অভিভাবক বৈঠকের সময় দুটি জনপ্রিয় গান এবং তাদের নিজেদের তৈরি ললিতকলা এবং হস্তশিল্পের প্রদর্শন করে। তারপর হচ্ছে তাদের কাগজের এরোপ্লেনকে সংশোধন করে এবং বারবার পরীক্ষা করে সেগুলি কতদূর ছেড়া যায় তার পুনঃ পুনঃ পরীক্ষা ও প্রচেষ্টা করা। তারপর এদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। একসঙ্গে গ্রুপ তৈরি করে চলচ্চিত্র নির্মাণ করে যার মধ্য দিয়ে তারা ভবিষ্যৎ জীবনের নানান প্রতিকূল অবস্থার আভাস পায়। তো কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 1, কখনোই হাল ছাড়ো না। একটা ছাত্রই কী করবে? কখনো হাল ছাড়বে না, মানে সে যতক্ষণ পর্যন্ত সাকসেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লাসটা তার কাজটা চালিয়ে যাবে। তাকে একটা কাজ দেওয়া হলো, কাজ, একটা টাস্ক। যতক্ষণ পর্যন্ত কাজটা সে সাকসেস করতে পারছে না ততক্ষণ পর্যন্ত সে হাল ছাড়বে না। ঠিক আছে, তখন এখানে কারেক্ট অ্যান্সার কোনটি হবে? দেখুন, বাংলার ক্লাসের সময় প্রিন্সিপালের অনুমতি আদায় করে তারা ক্লাসের বাইরে গিয়ে খেলে। এখানে কখনো হাল ছাড়া বা কখনো এই ধরনের চেষ্টা করা আমরা দেখতে পাইনি, আপাতত ক্যান্সেল থাক। শিক্ষক অভিভাবক বৈঠকের সময় দুইটি জনপ্রিয় গান এবং তাদের নিজেদের ললিতকলা হস্তশিল্পে প্রদর্শন করলেন, ভালো কথা, হাল ছাড়ার সঙ্গে সম্পর্ক নাই। তাদের কাগজের এরোপ্লেনকে সংশোধন করে এবং বারবার পরীক্ষা করে সেগুলি কতদূর ছেড়া যায় এবং তা পুনঃ পরীক্ষা ও চেষ্টা করে এরপর তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। দেখুন এখানে কি বলেছে, সে একটা কাগজের এরোপ্লেন তৈরি করলো, তৈরি করার পর সে উড়ালো, সেটা বেশি দূর গেল না। তারপর আবার পরীক্ষা করলো যে আরও কত দূর পর্যন্ত এরোপ্লেনটাকে ছড়া যায়। সে বারবার পরীক্ষা এবং প্রচেষ্টা করছে, তার উদ্দেশ্য হচ্ছে অনেক দূর যাবে, কিন্তু অনেক দূর যাচ্ছে না তার কাগজের এরোপ্লেনটা। তো কেন যাচ্ছে না? সে বারবার কী করছে? চেষ্টা করে যাচ্ছে এবং প্রচেষ্টা করে যাচ্ছে। বারবার পরীক্ষা এবং প্রচেষ্টা কোথায় তার কাজের ভুল হচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি সে সেটাকে ট্রাই করতে থাকছে। তারপর তার অভিজ্ঞতা সেটা ভাগ করে নিয়েছে যে দেখো আমি এইভাবে করেছি, তার জন্য সেটা অনেক দূর পর্যন্ত গেল।
বা অনেক দূর পর্যন্ত যায়নি, এতটুকু চেষ্টা করার পর সেখানে সে কখনোই হাল ছাড়ানোর সঙ্গে রিলেটেড রয়েছে। সুতরাং অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট আনসার। প্রাক প্রাথমিক স্তরে একটা পাঠ তৈরি হলো কিনা না তার সফলতাপূর্বক যেভাবে পরীক্ষা করা যায়। একটা প্রাক প্রাথমিক স্তরে একটা পাঠ তৈরি হলো কিনা না তার সফলতাপূর্বকভাবে যেভাবে পরীক্ষা করা যায়, পঠিত পুস্তক পাঠ্যের বিষয়ে 50টি শব্দের একটি মূল্যায়ন রচনা করতে, যাকে বলা তার একটা ক্ষুদ্র প্রকল্প বলা চলে। পাঠ্যের শব্দগুলির এবং ভাব অর্থভিত্তিক মৌখিক প্রশ্ন উত্তরের দ্বারা গল্প বা পাঠ্যের অন্তর্ভুক্ত চরিত্র ঘটনাবলীর উপর লিখিত পরীক্ষা গ্রহণের দ্বারা ছাত্ররা কতটা পড়েছে তা জানার জন্য মৌখিক পরীক্ষা করা। তো কোয়েশ্চেন নাম্বার 2 কারেক্ট আনসার কোনটি হবে একটু ভাবুন তো, এবং কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন খুব তাড়াতাড়ি ভাই। কি হতে পারে কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার? দেখুন বলেছে প্রাক প্রাথমিক স্তরে। প্রাক প্রাথমিক স্তর মানে একদম ছোট কচি কাঁচা শিশু, তাদের 50টি শব্দের মূল্যায়ন, তারা 50টি শব্দ তারা কি লিখতে পারবে? পারবে না, কেটে দিলাম। তারপর পাঠ্যের শব্দগুলি, যে সকল পাঠ পড়ালাম সেই শব্দগুলি তারা কি হু বলতে পারবে? নাও বলতে পারে। বা পাঠ সম্বন্ধে তারা কি বুঝলো বা সেই পাঠের ভাব কি, তার অর্থভিত্তিক কি, সবগুলি তারা বলবে না। তা ঘটনাগুলির উপর লিখিত পরীক্ষা, আমরা তাদেরকে লিখিত পরীক্ষা জেনারেলি করাই না একদম প্রাক প্রাথমিক স্তরে। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কতটা পড়েছে, অর্থাৎ ছাত্ররা কতটা পড়েছে কতটা বুঝেছে তা জানার জন্য আমরা ছোট ছোট মৌখিক পরীক্ষা নেব। ছোট ছোট মৌখিক একদম অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন আমরা তাদেরকে নিতে পারি যে তারা জিনিসটা কতটুকু বুঝতে পারলো কিনা না। সুতরাং অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন ভাষা আহরণ কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে কিন্তু আমাদের একটি প্রশ্ন কিন্তু বারবার আমাদের আসে। একটি প্রক্রিয়া যা পরিবেশকে তৈরি করে দেবে যেখানে শিশুরা স্বীয় ভাষাটিকে শিখে ফেলতে পারে। প্রয়োজনীয় শব্দভাণ্ডারে কণ্ঠস্থীকরণ বা তার ব্যবহার, শব্দভাণ্ডারে কণ্ঠস্থীকরণ বা মুখস্থীকরণ এবং ব্যাকরণে বোধ ও ব্যাখ্যা একটি পদ্ধতি যেখানে মনুষ্য মস্তিষ্কের জন্মগত শক্তির ফলেই যার দ্বারা একটি দেশীয় বা স্বীয় ভাষা স্বাভাবিকভাবে শিখে ফেলা যায়। তো ভাষা আহরণ কি, কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চন নাম্বার 3। আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে প্রতিদিন মক টেস্ট হচ্ছে, ঠিক আছে? প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট আমরা করাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন প্লাস মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোয়েশ্চন রয়েছে সেগুলি দিয়ে। সেখানে আপনাদের প্যাসেজও পাবেন, বাংলা ব্যাকরণও পাবেন, আবার আপনারা বেঙ্গলি পেডাগজিও পাবেন, অলরেডি আমাদের চলছে। তো এই মক টেস্টে যদি আপনারা জয়েন হতে চান তাহলে 59 রুপিস পেমেন্ট করতে হবে আমাদের সহজগুরু অফিসিয়াল নাম্বারে। আমি আপনাদের এই নাম্বারটা কপিতে আপনারা নোট ডাউন করে রেখে দিন। তো এই নাম্বারে আপনারা 59, এখানে পেটিএম বা ফোনপে রয়েছে, এই নাম্বারে আপনি পেমেন্ট করে, আর সেম নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যদি আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেন তাহলে আমরা আপনাদের একটা অফিসিয়াল পেইড ভার্সন গ্রুপে জয়েন করে দেব, যেখানে আপনারা পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সবগুলো মক টেস্ট আপনারা পেয়ে যাবেন। এখনও আমাদের মক টেস্ট কন্টিনিউ চলছে, প্রতিদিন আমাদের মক টেস্ট হচ্ছে একটি করে। তো যদি আপনারা এখানে জয়েন হয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে যান, এখনও সময় রয়েছে। কারণ মক টেস্ট হচ্ছে, আপনারা যে প্র্যাকটিস করবেন আপনারা কতটুকু শিখতে পারলেন সেটা আপনারা একটা নিজে থেকে অনুমান করতে পারবেন যে আমরা কতটুকু শিখতে পেরেছি। এটা সেলফ অ্যাসেসমেন্টের একটা মাধ্যম হচ্ছে মক টেস্ট। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, যদি আপনারা চান তো অবশ্যই জয়েন হয়ে যেতে পারবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলা ফ্রি ক্লাস অ্যাভেলেবল রয়েছে, আপনারা সবগুলি ক্লাস অবশ্যই দেখে নিতে পারেন, প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আমাদের রয়েছে, ঠিক আছে ভাই? তো দেখুন ভাষা আহরণ কি, প্রথমে বলে রাখি কণ্ঠস্থীকরণ মুখস্থীকরণ বারবার আমি বলি এগুলো যেখানে থাকে সেখানে কেটে দিবেন, কারণ সেগুলো নেগেটিভ ওয়ার্ড। আমরা কখনো শিশুদেরকে কণ্ঠস্থীকরণ বা মুখস্থীকরণ করাই না।
তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এমন একটা জিনিস, এমন একটা পদ্ধতি যেটা জন্মগত একটা শিশুর শক্তি রয়েছে তার মধ্যে, যার ফলে অটোমেটিক্যালি তার মাদার ল্যাঙ্গুয়েজ বা ঘরের ভাষা যেটা রয়েছে, হোম ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, হোম ল্যাঙ্গুয়েজ শিশুটা অটোমেটিক্যালি শিখে যায়। তাকে বেশি কষ্ট করে আমাদের শেখাতে হয় না হোম ল্যাঙ্গুয়েজটা, এটা যে শুনে শুনে শিখে যায়, অ্যাকোয়ার করে নেয়, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, হোম ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ 1। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। মানব মস্তিষ্কের একটা জন্মগত শক্তি রয়েছে এমন একটা পদ্ধতি যার দ্বারাই একটি দেশীয় বা স্বীয় ভাষা, অর্থাৎ দেশীয় বা স্বীয় ভাষা মানে কি, তার নিজের ভাষা বা তার ঘরের ভাষা সে অটোমেটিকভাবে স্বাভাবিকভাবে শিখে নেওয়া যায়, শিখে নিতে পারে শিশুটা। তারপর দেখুন, পাঠ্যক্রমের উন্নয়ন সাধন নিম্নলিখিত যে অনুক্রমটি অনুসরণ করে করা সম্ভব তা কি? কোয়েশ্চন নাম্বার 4। পাঠ্যক্রমের উন্নয়ন সাধন নিম্নলিখিত যে অনুক্রমের অনুসরণ করে করা সম্ভব: উদ্দেশ্য স্থির করা, প্রয়োজন বোঝা, মূল্যায়ন করা, পাঠ্য বিষয় নির্বাচন, শেখার অভিজ্ঞতা শোনা। এখানে প্রত্যেকটি রয়েছে, আমরা একটা তার ক্রমান্বয়ে সিকোয়েন্সটা আমরা দেখব। কোয়েশ্চন নাম্বার 4-এর কারেক্ট আনসার কী হবে? তো কী হতে পারে আপনারা একটু দেখুন তো। প্রত্যেকটা পাঠ্যক্রম যদি আমরা সুচারুভাবে সম্পন্ন করতে চাই তখন আমাদের একটা ক্রম সিকোয়েন্স একটা মেনটেন করতে হবে। তো এখানে সিকোয়েন্সটা কি, ওটাই হচ্ছে কারেক্ট আনসার। সিকোয়েন্সটা কি হবে, কী হতে পারে সিকোয়েন্স, একটু ভাবুন তো, এবং কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে করুন। প্রথমেই আমাদের একটা টার্গেট ফিক্সড হয়, যেমন লেসন প্ল্যান যদি আমরা করি, প্রথমে একটা টার্গেট থাকে, একটা ফিক্সড থাকে যে আমরা আজকে গিয়ে ক্লাসে কি পড়াবো বা কী শেখাবো, তাই না? তার একটা নির্দিষ্ট ফিক্সড একটা ধারণা আমাদের থেকে থাকে। সুতরাং 1 নম্বরে আসছে লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করা। তো দেখুন, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে প্রত্যেকটা জিনিসে একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকা চাই। তারপর সেখানে উদ্দেশ্য থেকে আমরা প্রয়োজন বুঝতে পারি, তারপর হচ্ছে পাঠ্য বিষয় নির্বাচন আমরা করব, তারপর শিক্ষার অভিজ্ঞতা, শেষে মূল্যায়ন। অর্থাৎ এখানে কোয়েশ্চন নাম্বার 2 হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার। তারপর দেখুন তো কোয়েশ্চন নাম্বার 5-এর কারেক্ট আনসার কী হতে পারে, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। কারেক্ট আনসার 5 আমাদের কী হতে পারে? তো দেখুন, কোয়েশ্চন 5 কি বলেছিল, এমন একটা মাধ্যম যা শিক্ষার্থীদের দৃষ্টিমূলক অভিজ্ঞতা দেবে, দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা, দৃষ্টান্তমূলক ক্ষেত্র পরিবহন দর্শন, বাস্তব বস্তু উদাহরণ, ভাববাচক শব্দ এবং ঘটনার সমীক্ষা, লেখা ও ছবি সম্পন্ন প্রদর্শন, বোধ ও চলচ্চিত্রের অংশ। তো এখানে কারেক্ট আনসার কি হতে পারে ভাই? দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা আমরা শিশুদেরকে কোথা থেকে দিতে পারি বলুন তো? আমরা একটা উদাহরণ মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। দেখুন, ধরে নিন আমরা গেলাম আজকে, আমরা গন্ডার শিশুদেরকে আমরা গন্ডার বুঝালাম, ঠিক আছে, গন্ডার আমি তাকে বুঝালাম, 1 হর্ন রাইনো, তাকে আমি বুঝালাম যে গন্ডার, ঠিক আছে, গন্ডার কোথায় থাকে? কাজিরাঙ্গায় থাকে। কাজিরাঙ্গা কি? কাজিরাঙ্গা একটা কি রাষ্ট্রীয় উদ্যান বা আমরা বলতে পারি জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা আমাদের আসামে রয়েছে, ঠিক আছে, কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান, সেখানে রাইনো বিখ্যাত, বা এখানে আরও বিভিন্ন ধরনের জীবজন্তু পাওয়া যায়। এগুলি আমি তাকে সোশ্যাল সায়েন্সে বা আমাদের কোনো একটা ক্লাসের পাঠে আমি তাদের জিনিসটাকে বুঝিয়ে দিলাম, সেই জিনিসটাকে বুঝলো, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, আমি তাকে বললাম চলো আজকে আমরা কাজিরাঙ্গা ঘুরে যাই, বলে আমি তাকে শিশুটিকে কী করলাম, ডাইরেক্ট কাজিরাঙ্গাতে নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে বললাম দেখো তো এখানে কী লেখা আছে, বলছে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান, তার মানে ওইটা আমরা আজকে কোথায় এসেছি? কাজিরাঙ্গাতে এসেছি। দেখো তো এখানে কী কী রয়েছে, এখানে কাজিরাঙ্গা রয়েছে, কাজিরাঙ্গাতে গন্ডার রয়েছে, আরও অনেক ধরনের পশু পাখি অনেকগুলো রয়েছে, অনেক বড় এরিয়া রয়েছে। দেখো তো অপার থেকে হপার যেতে কত সময় লাগে, অনেক সময় লাগছে। এই ধরনের বিভিন্ন সে নিজে থেকে জিনিসটা সে দেখছে। তার মানে আমি তাকে যে শিখালাম
আমি তাকে আগে যে মুখস্থ করে শেখালাম, যে সকল জিনিসটা তাকে বুঝিয়ে দিলাম, সে শিখলো, এবং এবার সে গিয়ে যে ডাইরেক্ট সেখানে গিয়ে সে যে দেখলো, দেখে দেখে সে জিনিসটা শিখলো, কোনটা বেশি শিখবে? নিশ্চয় যেখানে গিয়েছে সেখানে বেশি শিখবে। এবং সেটা তাকে দৃষ্টান্তমূলক হলো কি না হলো না? সে গেল, যাওয়ার পরে সেখানে সে নিজের চোখে দেখছে এবং শিখছে। সুতরাং কারেক্ট আনসার এখানে কি হবে আমাদের? ক্ষেত্র পরিভ্রমণ বা দর্শন। সে দেখলো, দেখার পর ক্ষেত্র পরিভ্রমণে নিয়ে গেলাম, একটা জায়গাতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে জায়গা সম্পর্কে তাকে বলতে হবে না, সে আমার থেকেই বেশি জেনে যাবে। ঠিক আছে, যে ওই জায়গাতে কী ছিল কি না, আমি তাকে প্রশ্ন করার সাথে সাথে উত্তর বলে দেবে, সঙ্গে আরও এক দুটো অ্যাড করবে। ঠিক আছে, কম্পিউটার সম্বন্ধিত নির্দেশ উদ্দীপিত অবস্থা হলো যেখানে শিক্ষার্থীরা সেই সব সমস্যার সম্মুখীন হয় পরীক্ষা ও ভুলের দ্বারা যার নিরলস হয়, বাস্তব জীবনের প্রণালীগুলি এবং নিয়মগুলির অভিজ্ঞতা লাভ করে, টুকরো টুকরো আংশিক তত্ত্ব এবং তার সঙ্গে জড়িত প্রশ্ন থেকে তাৎক্ষণিক জবাব পায়, অভ্যাসের পুনরাবৃত্তির সঙ্গে সঙ্গে ধারাবাহিক বা নিয়মিত কসরত শরীরচর্চা করে। তো কোয়েশ্চন নম্বর 6-এর কারেক্ট আনসার কী হবে? দেখুন, এখানে কারেক্ট আনসার হবে বাস্তব জীবন। কারণ বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড যে কোনো প্রশ্ন যখন আমরা পাবো, মানে সম্ভবত বেশি হওয়ার চান্স থাকে। কিন্তু আপনারা বলবেন যে এই প্রশ্নে তো স্যার বাস্তব বস্তু ছিল, কিন্তু সেটা কারেক্ট আনসার হলো না কেন? সেটা কারেক্ট আনসার হলো না কারণ দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা, আমরা যদি ক্ষেত্রভ্রমণ বা দর্শনে যাই তখন সেটা দৃষ্টান্ত শিখে যাবে। তো যদি ক্ষেত্রভ্রমণ বা দর্শন যদি আমাদের দর্শনে থাকতো না, তাহলে কিন্তু বাস্তব বস্তুটা আমাদের কারেক্ট আনসার হতো। যেহেতু ক্ষেত্র পরিবহন দর্শন এখানে আছে, সুতরাং এটা আমাদের ক্ষেত্রে বেস্ট হবে, আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারলাম। তো এখানে যেহেতু এই রিলেটেড কোনো অপশন নাই, সুতরাং এখানে বাস্তব জীবনের সঙ্গে উপাদান বা বাস্তব জীবনের প্রণালী বা নিয়মগুলির সে যে অভিজ্ঞতা লাভ করবে, এটাই হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। একটি শ্রুতি নির্ভর উদ্দীপক, সেই নিয়মটা কি? শিক্ষার্থীরা যাতে সম্পূর্ণ শুনে এবং কাজ দেখাতে পারে তার ব্যবস্থা করা, যেখানে ভিন্ন ভিন্ন গ্রুপের শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয়গুলি ধারণা দেওয়া হয় এবং ওই শিক্ষার্থীরা আবার একজুট হয়ে সেই ধারণাগুলিকে ভাগ করে নেয়। একটি তথ্য শুনে কার্যক্রম যেমন নির্দেশ দান, একটি ভালো মন্তব্য সম্পন্ন বক্তৃতার শ্রবণ। তো শ্রুতি নির্ভর উদ্দীপক সেই নিয়মটা কি? কোয়েশ্চন নাম্বার 7, কারেক্ট আনসার কী হবে? পেডাগজিতে একটা কথা আছে, বারবার বলা হয়েছে যে শিশুদেরকে আমরা শেখাবো, কিসের মাধ্যমে শেখাবো? সবচেয়ে শেখানো মানে কি? শ্রুতি। সে যদি ভালো করে আমার কথা শ্রবণ করতে পারে, সেটাও কিন্তু তার একটা শিক্ষা। কারণ যদি শ্রবণ করতে পারে তাহলে সে ভালোভাবে কথা বলতে পারবে। তো শ্রবণ, কথন, পঠন, লিখন সবগুলো কিন্তু একটার সঙ্গে আর একটা রিলেটেড। ঠিক আছে, তো দেখুন শিক্ষার্থীরা এখানে ছোটো ছোটো গ্রুপের মাধ্যমে, এটা কারেক্ট অ্যান্সার হবে। শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন গ্রুপের শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয়গুলি ধারণা দেওয়া হবে। আমরা ছোটো ছোটো গ্রুপে তাদেরকে ভাগ করে দিলাম এবং গ্রুপের মাধ্যমে আমি তাদেরকে জিনিসটা বুঝিয়ে দিলাম। তারপর তারা আবার নিজেরা একজুট হয়ে সেই ধারণাগুলি আবার ভাগ করতে দেওয়া হবে। তারা নিজেদের মধ্যে কি বুঝলো সেটা নিজেদের মধ্যে আলোচনা করবে, সুতরাং সেই ক্ষেত্রে তারা বেশি করে শিখবে। কোয়েশ্চন নাম্বার 8, কথা বলার দক্ষতার মূল্যায়নে বিনিময়মূলক নিত্যকর্ম থাকে, কোথায় থাকে? কথা বলার দক্ষতার যখন মূল্যায়ন হচ্ছে, বিনিময়মূলক নিত্যকর্ম থাকে, কোথায় থাকে? দুটি বস্তু, স্থান ও ঘটনার মধ্যে তুলনা করে পরীক্ষক বা মূল্যায়নকারীকে বলা, অর্থের দ্বিপাক্ষিক সমঝোতা, নিজের সময়ের অপেক্ষা করা এবং অন্যদের বলার সময় দেওয়ার ব্যাপার, নিজের স্কুল ও তার পরিবেশ সম্বন্ধে আনুষ্ঠানিকতাবিহীন জানানো, টেলিফোনে একে অন্যের সঙ্গে কথা বলা। তো কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 8-এর কী হয়ে যাবে ভাই? একটু তাড়াতাড়ি একটু ভাবুন তো। কথা বলার দক্ষতার মূল্যায়নের বিনিময়মূলক নিত্যকর্ম কোনটি? এটা কারেক্ট আনসার হবে কি দেখুন তো, অর্থের দ্বিপাক্ষিক সমঝোতা, অর্থাৎ নিজের সময়ের অপেক্ষা করা। একজন যখন কথা বলবে
তখন বিনিময়ে আমিও কিছু বলবো, ঠিক আছে, কিন্তু একজন যখন কথা বলবে আমার শোনার ক্ষমতাটা থাকতে হবে, যে আমি যখন কথা বলছি তখন আপনি চুপ থাকবেন, আপনি আমার কথাটা শুনবেন আমি কি বলছি, তারপর আপনি যখন বলবেন সেটা টেলিফোনে কথাবার্তা হোক বা যেখানেই কথাবার্তা হোক, টেলিফোনে কথাবার্তা শুধু টেলিফোনে কথাবার্তা সেরকম কোনো কথা নয়। কারণ যে কোনো সময় টেলিফোনে যদি কথা বলি তাহলে নিজের সময়ের অপেক্ষা করতে হবে। অন্যজন যখন বলছে তখন যদি আমিও তার কথার সঙ্গে সঙ্গে বলি তাহলে সেই আমার কথা বুঝতে পারবে না, আমি তার কথা বুঝতে পারবো না। সুতরাং আমার তার যখন কথা বলা শেষ হবে অপরপক্ষের, তখন কিন্তু আমাকে কথা বলতে হবে, ঠিক আছে, তখন আমি কথা বলবো, ওই ব্যক্তিটা শুনবে। সুতরাং নিজের সময়ের অপেক্ষা করা এবং অন্যদের বলার সময় দেওয়ার ব্যাপার, এটা হবে কারেক্ট অ্যান্সার। কথা বলার দক্ষতার মূল্যায়নে বিনিময়মূলক নিত্যকর্ম, ঠিক আছে ভাই। লেখার মধ্য দিয়ে পুনরুদ্ধারের কৌশল হলো তথ্যগুলিকে সাজানো। যখন পড়া বা শোনা হচ্ছে তখন আমি তথ্যগুলিকে সাজাবো। নোট তৈরি বা নোট গ্রহণ, ছবি আঁকা বা সারসংক্ষেপ নির্মাণ, সূত্রগুলি তৈরি করার আত্যন্তিক দক্ষতা। তো কোয়েশ্চেন নম্বর 9-এর কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? 1 2 3 4। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, কারেক্ট অ্যান্সার কী হয়ে যেতে পারে? কোয়েশ্চেন নম্বর 9। আপনারা লিখুন কোয়েশ্চেন নম্বর 9 দিয়ে তারপর 1 2 3 4 আপনাদের যেটা মনে হবে ওইটা কারেক্ট অ্যান্সার করুন। তো লেখার মধ্য দিয়ে পুনরুদ্ধারের কৌশল। পুনরুদ্ধার মানে কি? আবার উদ্ধার মানে আবার জিনিসটাকে পাওয়া যায় কিভাবে? যদি একজন স্যার পড়েন, কি পড়াচ্ছেন সেটা যদি আমি নিজে কিছুটা নোট করে রাখি বা সেটা যদি স্যার কি পড়াচ্ছেন সেটা যদি গ্রহণ করে রাখি তাহলে সেটা আবার পুনরুদ্ধার করতে পারবো। সুতরাং কারেক্ট অ্যান্সার নোট তৈরি এবং নোট গ্রহণ, ঠিক আছে। স্যার যখন পড়াচ্ছেন তখন আমি ছোটো ছোটো নোট তৈরি করব এবং স্যার কি বলছেন বা কি নোট দিচ্ছেন সেটা যদি আমি গ্রহণ করি তাহলে এই লেখাটার মাধ্যমে, এই নোটের মাধ্যমে আমি আবার সেটাকে পুনরুদ্ধার করতে পারবো, আবার তাকে খুঁজে পাবো। সচেতনতা বৃদ্ধি, এই খেলার শিক্ষার্থীদের উৎসাহ দেয়। প্রদত্ত বিষয়কে জানা এবং একে অপরকে তার গঠনগুলি জানানো। গঠন সম্বন্ধে শিক্ষার্থীরা যা শিখছে সেগুলিকে সচেতনভাবে চিন্তা করা। একটি প্রদত্ত কাজকে সকলের মিলিত উদ্যোগে সম্পন্ন করা। শিক্ষক যখন গঠনগুলিকে নিয়ন্ত্রণ করছেন তখন তার অর্থ বোধ এবং অনুভব করার চেষ্টা করা। সচেতনতা বৃদ্ধি মানে কি? শিক্ষক যখন একটা গঠন নিয়ন্ত্রণ করেন তখন তার অর্থ বোধ এবং অনুভব করার চেষ্টা করা হবে কারেক্ট অ্যান্সার। শিক্ষক কি বলেছেন সেটার অর্থ আমাকে বুঝতে হবে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। ইনস্ট্রাকশনগুলো শিক্ষক যদি বলেন তুমি উঠো, তখন যদি আমি বসে থাকি তাহলে কিন্তু হলো না। শিক্ষক যে বললেন তুমি উঠো, সচেতনতা বৃদ্ধি মানে কি? আমরা যাকে বলে থাকি মাইন্ড গেম, সচেতনতা বৃদ্ধি। খুব সচেতনভাবে আমাদের কাজ করতে হবে, শিক্ষক যা বলেছেন সেটা চট করে করতে হবে। আমরা অনেক ধরনের গেম আমরা খেলি সচেতনতা বৃদ্ধি নিয়ে, যেমন অনেক ছাত্ররা এইভাবে গোলভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমরা তাকে বললাম যদি আমরা আকাশ বলি তাহলে উপরের দিকে হাতটা উঠাবে, যদি আমরা ধরতি বলি তাহলে হাতটা এইভাবে সমানে রাখবে, যদি আমরা পাতাল বলি হাতটা নিচের দিকে রাখবে। আমি কি বললাম? আকাশ বললাম, সঙ্গে সঙ্গে সবগুলো স্টুডেন্ট কি করলো? হাতগুলো উপর দিকে নিল। আবার আমি যখন বললাম পাতাল তখন সবগুলা কি করলো? নিচের দিকে নিল। আমি যখন বললাম আকাশ পাতাল পাতাল, আমি আবার যখন পাতাল বললাম তখন কিছু স্টুডেন্ট আছে তারা বলবে যে, তারা তখন বুঝতে পারবে যে স্যার তো আকাশ পাতাল, তখন আবার আকাশ বলবে, তখন আবার পাতাল বলার সঙ্গে সঙ্গে কিছু স্টুডেন্ট আছে যারা হাতটাকে উপরে উঠে দেবে। আপনার এই ধরনের খেলা করাবেন স্কুলে, দেখবেন মজা লাগবে। তখন ছাত্ররা কি করবে? তারা আবার কি করবে? যখন আমি পাতাল বলবো কিছু ছাত্র ঠিক আছে শুনবে, তারা পাতাল মানে নিচের দিকে হাতটা রাখবে, আবার কেউ পাতাল বলে উপরের দিকে হাতটা নিয়ে যাবে। তখন সচেতনতা বৃদ্ধি তার হলো না, সে অসচেতনভাবে সে জিনিসটা লক্ষ্য করতে পারেনি, সুতরাং ইনস্ট্রাকশনটা বুঝতে পারেনি, সুতরাং সে এই খেলা থেকে এলিমিনেট হয়ে গেল। তখন তার কষ্ট হবে, বাকিরাও সচেতন হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার এই ধরনের খেলার নাম হচ্ছে সচেতনতা বৃদ্ধি। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর 4।
নম চমস্কি যখন বলেন গভীর পঠন, এটা পঠন হবে। নম চমস্কি যখন বলেন গভীর পঠন, এর কথা তখন যা বুঝান সেই সার্বজনীন ব্যাকরণ যা যে কোনো ভাষার গভীরে লুকিয়ে থাকে এবং মনুষ্য মস্তিষ্কের সহজাত ক্ষমতার সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে। প্রচণ্ড পড়াশোনার দ্বারা কিছু গোপন লুকায়িত ব্যাকরণিক সূত্রগুলিকে শিখে নেওয়া, তুলনামূলক ভাষা তত্ত্বের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার তুলনা হবে না। একটি প্রবণতা যার দ্বারা বোঝায় ইংরেজি হলো বিশ্বের, আরে বাবা বাংলা থেকে আমরা সবসময় করছি, ইংরেজি কোথা থেকে চলে আসলো। প্রচণ্ড পড়াশোনা হচ্ছে না, কারেক্ট আনসার অপশন 1। সেই বিশ্বজনীন ব্যাকরণ যা গভীরে লুকিয়ে থাকবে এবং মানব মস্তিষ্কের সহজাত ক্ষমতার মাধ্যমে সে সম্পর্ক স্থাপন করবে, অ্যাকর্ডিং টু নম চমস্কি। পাঠ্যক্রমের আপ মডেল, বটম আপ মডেল কি? এটা বটম আপ হবে। পাঠ্যক্রমের বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ এবং টপ ডাউন অ্যাপ্রোচ থেকে কিন্তু প্রশ্ন আসে। একটি প্রয়োজন ভিত্তিক দূরশিক্ষা পদ্ধতি যা শিক্ষার্থীদের উপর পরোক্ষ প্রভাব রাখে। যখন শিক্ষার্থীর কাছে পাঠ্যক্রমটি যাতে বন্ধুত্বপূর্ণ হয় এমন সফটওয়্যারের দ্বারা শেখানো হবে। এমন একটি পাঠ্যক্রম যা শিক্ষার্থীদের পাঠ্যক্রম নির্ভর কার্যক্রম বেছে নিতে স্বাধীনতা দেয় এবং কাজের মাধ্য দিয়ে শিক্ষা গ্রহণে উৎসাহ দেবে, সেই শিক্ষা পদ্ধতি শিক্ষা ভিত্তিগণে পথ নির্দেশ করে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 3 হবে, যেখানে স্বাধীনতা পেয়েছি। পাঠ্যক্রম নির্ভর বটম আপ অ্যাপ্রোচে বলেছে যে স্বাধীনতা দিতে হবে, কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণে উৎসাহ দিতে হবে, অর্থাৎ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মোস্ট পজিটিভ ওয়ার্ড। মানবতাবাদী দৃষ্টিভঙ্গির বিশেষ সুরটি কি? দেখুন প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী ধরনের প্রশ্ন আসছে। একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের ঘটনাক্রম এবং তার বিষয় সম্বন্ধিত উপস্থাপনা শেখানো হয়, শিক্ষাগত শাখাগুলির সমস্ত বৈশিষ্ট্যগুলি, সেগুলির উপর দক্ষতা অর্জন, অতীত গঠন, বিষয় ভাবনা ও সিদ্ধান্তগুলিকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করা। একটি পদ্ধতি যা কিনা শিক্ষার্থীদের তাদের নিজেদের মধ্যে গঠন আবিষ্কারে সাহায্য করে। তো কারেক্ট আনসার কোনটি হবে? মানবতাবাদী দৃষ্টিভঙ্গির বিশেষ সুরের মধ্য দিয়ে কারেক্ট আনসার হবে কি? দেখুন আবিষ্কার বা ডিসকভার সেটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। আমরা পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ভিডিও দিয়েছি, যদি আপনি দেখে না থাকেন দেখে নেবেন। তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড দিয়ে কিন্তু অনেকগুলা আমরা ক্লাস করতে পারি, অনেকগুলা প্রশ্নের সলভ করতে পারি। এমন একটা পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা নিজেরা নিজেদের মধ্যে কিছুটা আবিষ্কার করতে পারে, কিছুটা শিখে নিজে থেকে নিজে কিছু যখন তৈরি করতে পারবে তখন সেটা হবে কারেক্ট আনসার। একটি বিশেষ প্রয়োজনমূলক শ্রেণীকক্ষের আদর্শ কি? একটা বিশেষ প্রয়োজনমূলক শ্রেণীকক্ষের আদর্শ কি? নিয়মিত শিক্ষকদের সাহায্য করার জন্য অতিরিক্ত শিক্ষকবৃন্দ থাকবেন, অত্যন্ত সুসজ্জিত থাকবে, আলাদাভাবে অবস্থিত থাকবে, সকল প্রকারের শিক্ষার্থীকে গ্রহণ করে এবং সব রকমের ছাত্রছাত্রীর জন্য হয়। তো কোয়েশ্চেন নাম্বার 14 আপনারা সবাই কারেক্ট আনসার দেবেন আমি জানি। তো বলুন তো একদম জট করে কারেক্ট আনসার সবাই কারেক্ট আনসার করে দিন ভাই, টাট করে দিন ভাই। একটি বিশেষ প্রয়োজনমূলক শ্রেণীকক্ষের আদর্শ কি? বিশেষ প্রয়োজনমূলক বলতে আমরা বুঝি সব রকমের শিক্ষার্থীদেরকে গ্রহণ করব এবং সবাইকে সমান সুযোগ সুবিধা দেব, অর্থাৎ শিক্ষা হচ্ছে কি সবার জন্য সমান শিক্ষা, যেটা RT অ্যাক্ট 2009 বলেছে। আমরা কনসেপ্টের ক্লাসে ডিসকাস করেছি, দেখে না থাকলে দেখে নেবেন। পঠন পূর্ব কার্যক্রমের বা কাজকর্মের উদ্দেশ্য কি? পঠনের আগে আমরা কিছু কাজ করি, মানে স্কুলে পড়ানোর আগে আমরা কিছু কাজ করি। আমরা কি কাজ করি? শিক্ষার অভিজ্ঞতাকে আনন্দময় করে তোলা, নতুন শব্দ শিক্ষা দেওয়া, শিক্ষার্থীদের জ্ঞান বাড়িয়ে তোলা, পাঠের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তোলা। কি হবে?
একটা পদ্ধতি রয়েছে, পদ্ধতির নামটা মনে রাখবেন, এটা হচ্ছে কি, এই পদ্ধতিটার নাম হচ্ছে ইএলপিএস পদ্ধতি। ইএলপিএস পদ্ধতির মাধ্যমে আমরা ছাত্রদেরকে শেখাবো ই ফর এক্সপিরিয়েন্স, এল ফর ল্যাঙ্গুয়েজ, পি ফর পিকচার, এস ফর সিম্বল। প্রথমেই আমরা তার বাস্তব অভিজ্ঞতাকে আমরা ফোকাস দেব, তার মধ্যে কি অভিজ্ঞতা রয়েছে সেটা আমরা যাচাই করার চেষ্টা করব, সে কি বিষয়ে জানে কি জানে না, তার অভিজ্ঞতা কি। তারপর তার অভিজ্ঞতার মাধ্যমে সে যে অভিজ্ঞতা প্রকাশ করবে সেখান থেকে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়ে তার ভাষা আমরা দেখতে পারি। তারপর পিকচারের মাধ্যমে তারে আমরা বুঝাতে পারি। তারপর আমরা সিম্বলে চলে আসব। তো দেখুন, প্রথমেই আমাদের কী আছে, এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স মানে কি, অভিজ্ঞতা। তো শিক্ষার অভিজ্ঞতাকে আনন্দময় করে তোলা হচ্ছে পঠন পূর্বের কার্যক্রমের উদ্দেশ্য। তো কোয়েশ্চন নাম্বার 15 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1। ঠিক আছে, তো এবার চলুন আমরা পরবর্তী সেট দেখে নেই। পরবর্তী সেটে কি রয়েছে। সময় কম ভাই, আমাদের পরীক্ষা চলে আসছে, তাই ম্যারাথন ক্লাসের প্রয়োজন আপনারা সবাই বলেছেন, তাই ক্লাসটা একটু দীর্ঘ করছি। ঠিক আছে, আরেকটা সেট আমরা কোয়েশ্চন আজকে করে নেব। তো এই সেটের কোয়েশ্চন নাম্বার 1-এর কারেক্ট অ্যান্সার কী হবে দেখে নেওয়া যাক। শ্রেণীকক্ষে পাঠ্য বিষয়ে চিত্রলক, চলচ্চিত্র এবং ধ্বনির একীকরণ কোন বিষয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? বহুধা মাধ্যম, নীতি শিক্ষামূলক বর্ণনা, অনুসন্ধানমূলক শিক্ষা, না পাঠ্য বিষয়গত বিশ্লেষণ? শ্রেণীকক্ষে পাঠ্য বিষয়ে চিত্রলক, চলচ্চিত্র একই সঙ্গে হবে। তো একই সঙ্গে কিসের মাধ্যমে চিত্রলেখা হচ্ছে, পাঠ্য বিষয় হচ্ছে চলচ্চিত্র, অ্যানিমেশন দেখানো হচ্ছে। তো সবগুলি হবে কি মাল্টিমিডিয়া বা বহুধা মাধ্যমে সবগুলো হবে। কোয়েশ্চন নাম্বার 2, চতুর্থ শ্রেণীতে ক্লাস 4 দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়া ল্যাঙ্গুয়েজ 2 যখন আমরা শেখাবো ক্লাস 4-এ, ভাষা নির্বাচনের সময় কোন নীতিটা গ্রহণযোগ্য? বিষয়টিতে উত্তরে প্রত্যাশিত শব্দ সংখ্যা, প্রাসঙ্গিকতা, সুসজ্জিত ভাষার ব্যবহার, না অনিশ্চিত ভাষার ব্যবহার? কোয়েশ্চন নাম্বার 2, চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শেখানোর ক্ষেত্রে ভাষা নির্বাচনের সময় কোন নীতিটা আমাদেরকে গ্রহণ করতে হবে? কোয়েশ্চন নাম্বার 2 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, খুব তাড়াতাড়ি। তো বিষয়টিতে আমরা কখনো উত্তরের প্রত্যাশিত হই না। আমরা ছাত্রদেরকে পড়াই, তারা কিছু শিখবে, তার জন্য আমরা কখনো প্রত্যাশিত হই না। অনিশ্চিত ভাষার ব্যবহার করলে কি করে শিখবে? সুসজ্জিত ভাষা, এমন শুদ্ধ ভাষায় তার সঙ্গে আমরা কথা বললাম, এমনভাবে আমরা ভাষা ব্যবহার করলাম, অনেক শুদ্ধ ভাষায় কথা বললাম, যেটা সে অনেক সময় বুঝতেই পারলো না। তাহলে কি হবে আমাদের দ্বিতীয় ভাষা শিক্ষা? মোটেই না। প্রাসঙ্গিকতা ইজ দ্য রাইট আনসার। কোন প্রসঙ্গে আমরা শেখাচ্ছি, প্রসঙ্গ ভিত্তিক আমাদের ভাষা নির্বাচনের সিস্টেমটা চেঞ্জ হবে। যে প্রসঙ্গে আমাদের যেটা দেওয়া দরকার সেটা আমরা দেব। ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি? কোয়েশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার কমেন্ট বক্সে তাড়াতাড়ি পিন করুন। শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, স্মৃতিশক্তি বাড়ানো, সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি? এবং সবগুলি আনসার কিন্তু আমরা অফিসিয়াল আনসার কির মতো দিচ্ছি। অফিসিয়াল আনসার কির মতো আমরা কি করি ভাই, আনসার প্রতিদিন প্রোভাইড করে থাকি। ঠিক আছে, এবং সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের ম্যারাথন ক্লাস। কি হবে কারেক্ট আনসার? ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য। বহুত বড়িয়া, বহুত বড়িয়া, তাড়াতাড়ি কমেন্ট, সবাই কমেন্ট করুন ভাই, সবাই কমেন্ট করুন। এবং যদি আপনারা এখনও চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আপনারা লাইভ চ্যাট করতে পারবেন না। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে লাইভে চ্যাট করতে পারবেন না যদি সাবস্ক্রাইব করে না থাকেন। সুতরাং সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি।
তখন আপনারা আমাদের সঙ্গে লাইভ চ্যাট করতে পারবেন, কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি জানাতে পারবেন। ঠিক আছে ভাই, 1 সেকেন্ড লাগবে, সাবস্ক্রাইব বাটনে টিপা দিয়ে দিন, কাজ হয়ে গেল। ঠিক আছে ভাই, 1 সেকেন্ডের জন্য একটু কষ্ট করুন ভাই, 1টা সেকেন্ড আমাদেরকে দিন, 1টা সেকেন্ড। বাকি আপনাদেরকে আমি ঘন্টার পর ঘন্টা ক্লাস করে দিচ্ছি, আর আপনারা আমাকে 1 সেকেন্ড দিতে পারবেন নাকি? সাবস্ক্রাইব বাটনে 1টা সেকেন্ড দিন ভাই, 1 সেকেন্ড মাত্র। ঠিক আছে, বহুত বঢ়িয়া। তো ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য স্থিতিশক্তি হবে না, সামগ্রিক দক্ষতা হয় না, নির্ভুল উচ্চারণ ব্যাকরণ হবে না, কারেক্ট আনসার হবে কি? বাচন দক্ষতা। সে ব্যাকরণ যদি ঠিকঠাকভাবে যদি সে ভালো করে বুঝতে পারে, তাহলে সে তার স্পিকিং কোয়ালিটি খুব ভালো হবে। ব্যাকরণগত দিক দিয়ে যদি উন্নতি থাকে, স্ট্রং থাকে, তখন তার স্পিকিং কোয়ালিটিটা খুব ভালো হবে। যেমন আমি ভাত খাই, সেটাও কিন্তু একটা ব্যাকরণের মধ্যে পড়ছে। প্রথমে সাবজেক্ট হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই গো টু স্কুল। এখানে যদি আই স্কুল টু গো যদি বলি তাহলে হবে না, কারণ কি? কারণ সেখানে ব্যাকরণ নাই। ঠিক আছে না? সুতরাং ব্যাকরণ যদি জানি তাহলে আই গো টু স্কুল স্পিকিং কোয়ালিটি ঠিকঠাক দিতে পারলাম। আর যদি ব্যাকরণ না জানি তাহলে আই স্কুল টু গো, আই স্কুল গো টু, এই ধরনের উল্টাপাল্টা বলে দেবো, আমার কারেক্ট অ্যান্সার হলো না, আমার বাচন দক্ষতা হলো না, স্পিকিং কোয়ালিটি হলো না। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাম্প্রতিককালে ব্যাকরণ কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে? প্রশ্নটা দেখে নিই, তারপর আমরা অপশন দেখছি, একসঙ্গে দেখানো যাচ্ছে না। সাম্প্রতিককালে ব্যাকরণে মানে বর্তমান দিনে ব্যাকরণে কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে? ব্যাকরণ গুরুত্ব কিসের উপরে দেওয়া হবে? বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে, ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি এবং কাল অনুযায়ী বিভিন্ন রূপ, দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো। কোয়েশ্চেন নাম্বার 4, জুম আউট করছি। সাম্প্রতিককালে ব্যাকরণ কিসের উপর অধিক গুরুত্ব দেবে? বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে। আমরা বেশুদ্ধ অশুদ্ধ নাই ভাই, ব্যাকরণ শেখাবো মানে শেখাবো, ভালো করে শেখাবো। অভ্যাস, নিয়মিত অভ্যাস, রং, দ্বিতীয় ভাষা শিখে প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো। আমরা ব্যাকরণ কখন শেখাই? প্রসঙ্গক্রমে শেখাই, তাই না? আগে বলেছিলাম যে প্রসঙ্গক্রমে শেখাবো, প্রসঙ্গক্রমে। সেখানে প্রাথমিক পর্যায়ে যে ব্যাকরণ শেখাতে হবে দ্বিতীয় ভাষা, সেরকম কোনো কথা নেই। সুতরাং ব্যাকরণ মানে কি? আমরা জানি টেন্স, কাল, কোন সময় কোন কাজ হবে, কোন টেন্সে কী ব্যবহৃত, ওইটা যদি সে খুব ভালো করে জানে, এবং বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি, আগে যে বলেছিলাম বাক্যের একটা গঠন রীতি আছে, আই গো টু স্কুল, তার একটা রীতি রয়েছে। কী রীতি রয়েছে? সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট বসতে হবে। সেম টু সেম সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট যদি জানি, তাহলে আই গো টু স্কুলের জায়গায় আমি বলতে পারি হি ইট রাইস, আমি বলতে পারি হি ইট রাইস। সাবজেক্ট হচ্ছে, ভার্ব হচ্ছে, অবজেক্ট হচ্ছে। অর্থাৎ এই যে বাক্যের গঠন রীতি এবং তার কাল সম্বন্ধে যদি জানতে পারে, তাহলেই তার ব্যাকরণ শেখাটা সাকসেস হচ্ছে। আর এই ব্যাপারেই বর্তমানে কি দেওয়া হচ্ছে? ব্যাকরণের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। পাঠ বিশ্লেষণের সময়, কোয়েশ্চেন নাম্বার 5, একটা পাঠ যখন আমরা বিশ্লেষণ করি, পাঠ বিশ্লেষণের সময় একজন শিক্ষার্থী নিচের কোনটি করে? পাঠ বিশ্লেষণ করার সময় শিক্ষার্থী কী করবে? তথ্যগুলিকে একত্রিত বা সুবিন্যস্ত করার জন্য পরে বুঝতে চেষ্টা করে। ঠিক আছে ভাই? মূল বিষয় ধারণা ও সারমর্ম বোঝার জন্য পাঠ্য বিষয়টিকে বারবার পড়তে থাকে। অসংলগ্ন বর্ণনা থেকে কোনো বিশেষ তথ্য মনোযোগ সহকারে খুঁজতে থাকে। পড়ার সময় প্রাসঙ্গিক তথ্যগুলি গুছিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করে। সাধারণত আমরা যখন একটা পাঠ শিশুদেরকে যখন পড়াই, তখন সারা কী করে? পাঠটাকে সেই পাঠ তারা কী করে, শিক্ষার্থীরা কী করে? কারেক্ট আনসার। আমি বলতে বলতে আনসার বলতেই ছিলাম ভাই, মুখ থেকে বের হলো না। বলুন তো ভাই, কারেক্ট আনসার কী হবে? একটু ভাবুন, ভাবতে হবে, ভাবতে হবে, সিটেট পরীক্ষা, ভাবতে হবে। এজ এ টিচার আপনি যখন ক্লাস করবেন, তখন শিক্ষার্থীরা আপনি কি পড়াচ্ছেন সেই জিনিসটা সে কী করবে? সে বোঝার চেষ্টা করবে যে পাঠে কী রয়েছে। সে বোঝার চেষ্টা করবে কি না? না, বোঝার চেষ্টা নিশ্চয়ই করবে। আপনি যদি বুঝান ভালো করে, তাহলে সে বোঝার চেষ্টা করবে। সুতরাং এখানে বোঝার চেষ্টা অপশন আমরা একটিতে পাচ্ছি। বারবার পাঠটাকে দেখতে থাকবে। সারমর্ম কী রয়েছে? বারবার পাঠটাকে একবার যদি ভালো করে না বুঝে, তাহলে বারবার সে, আপনি যদি বুঝাতে না পারেন, সে নিজে থেকে কী করে বুঝবে? রং আনসার। অসংলগ্ন বর্ণনা, বর্ণনা যেটা নাই সেখান থেকে বিশেষ তথ্য কেন সে খুঁজে বের করবে? আবার সে পাঠ আমি যখন পড়াবো,
যখন আমি পাঠ পড়া দেবো আমি যখন তাকে পাঠ বুঝাবো তখন সে পাঠটা শুনবে না লিখবে? নিশ্চয় লিখবে না। অপশন নাম্বার 2, 3, 4 হলো না, 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তথ্যগুলিকে একত্রিত বা সুবিন্যস্ত করার পরে সেটা পড়ে বোঝার চেষ্টা করবে, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের কোন স্তর পর্যন্ত নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে তা নির্ধারণ করতে শিক্ষক শিক্ষিকার নিচের কোন বিষয়টি লক্ষ্য করবেন? একটা দ্বিতীয় শ্রেণীর ছাত্র রয়েছে, তারা পাঠ্য বিষয়ে একটা লেভেল রয়েছে, এই লেভেল পর্যন্ত তারা নিজে পড়ার যোগ্যতা অর্জন করতে পারছে কিনা না সেটা আমরা কি করে বুঝব? সংযোগ স্থাপনের জন্য সর্বনাম বা সংযোজকমূলক অব্যয়ের ব্যবহার, বর্ণনার সাথে অনুচ্ছেদের গঠনগত বৈশিষ্ট্যকে মেলানো, অনুচ্ছেদের সারমর্মের উপস্থাপনা, ছাপার অক্ষরগুলি চিনবে এবং যেখানে অসুবিধা হবে সেখানে আঙ্গুলের সাহায্য নেবে। আমরা বলেছি ক্লাস 2 এর কথা, মাথায় রাখতে হবে, ক্লাস 2 এর কথা আমরা বলছি। কোয়েশ্চেন নাম্বার 6 চলছে বর্তমান। কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল আনসার কি সহ। যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। 49 পে করতে হবে। সবগুলি প্রিভিয়াস 10 বছরের বাংলা ভাষার যত কোয়েশ্চন পেপার আছে সবগুলো আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি পেমেন্ট করে সাকসেস করে দেবেন, তারপর আপনি যেটা ইমেল আইডি পুট করবেন ইমেল আইডিতে চলে যাবেন, ইমেল আইডিতে গেলে দেখবেন আপনার সেই পিডিএফ ফাইলটা রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখুন ক্লাস 2 ক্ষেত্রে সেকেন্ড ক্লাস বা ক্লাস 2 যে বাচ্চারা রয়েছে তারা সর্বনাম অব্যয় আপনি তাদের কি করে বোঝাবেন? ক্লাস 2তে তো আপনি বোঝাতে পারবেন না। গঠনগত বৈশিষ্ট্য আপনি পারবেন, অনুচ্ছেদের সারমর্মের উপস্থাপনা ক্লাস 2 এর বাচ্চারা করতে পারবে মোটেই না। তারা কি করবে? ছাপার অক্ষরগুলো চিনবে, শুধুমাত্র অক্ষর চিনেছে, ক খ ক ল ম কলম, ছাতা তারা এগুলি চিনছে এবং যেখানে অসুবিধা হবে সেখানে তারা আঙ্গুলের সাহায্য নেবে, মানে এটা বুঝতে পারছে না তারা আঙ্গুল দিয়ে পড়ার চেষ্টা করবে। অবশ্য 4 ইজ দ্য রাইট আনসার। আগে বলেছিলাম যে থিঙ্কিং করবেন এজ এ ক্লাস 2। যদি আপনি ক্লাস 2 হিসেবে চিন্তা করেন প্রশ্ন যাই হোক না কেন অপশন দেখলে আনসার চলে আসবে, তাই না? শিক্ষার্থীর মূল্যবোধ এবং আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীর মূল্যবোধ এবং আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কোনটা? ঐকিক মূল্যায়ন, সার্বিক, এটা হচ্ছে সার্বিক মূল্যায়ন হবে, সামেটিভ টেস্ট, সংশ্লিষ্ট অন্যান্য ঘটনার নথি, অ্যানেকডোটাল রেকর্ড, দায়িত্বপ্রাপ্ত কার্যের বিবরণ মানে পোর্টফোলিও। এটা কারেক্ট আনসার কী হবে? শিক্ষার্থীর মূল্যবোধ এবং আচরণ মূল্যায়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কোনটা? কোয়েশ্চন নাম্বার 7, এটা হচ্ছে পোর্টফোলিও। জেনে রাখবেন পোর্টফোলিওর মাধ্যমে শিক্ষার্থীর মূল্যবোধ এবং আচরণের সব কিছু তথ্য আমরা নথিভুক্ত করে রাখি। জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনায় অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা, এই যে দুইটা ক্রিয়াকলাপের জন্য কোনটা প্রয়োজন? জানা অজানা বিভিন্ন বিষয়, তার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবে এবং তার ফলপ্রসূ উপস্থাপনা করবে, তার এই দুইটা ক্রিয়াকলাপের জন্য কোনটা প্রয়োজন? মৌখিক যোগাযোগ স্থাপন, পঠন, ইন্টারনেটের সাহায্য গ্রহণ, একটি পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্গঠন। কোয়েশ্চন নাম্বার 8 এর কারেক্ট আনসার কী হয়ে যাবে? জানা অজানা বিভিন্ন বিষয় নিয়ে তারা কি করবে? আলোচনায় অংশগ্রহণ করবে এবং তার ফলপ্রসূ উপস্থাপনও তারা দিতে পারবে। এই যে দুইটা ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন কী হবে? মৌখিক যোগাযোগ স্থাপন করতে হবে। আলাপ আলোচনা করব, কিভাবে করব আলাপ আলোচনা? আপনি আমার সঙ্গে আলাপ আলোচনা করবেন, কী করে করবেন? নিশ্চয়ই কথা বলবেন, কথা না বলে আলাপ আলোচনা কী করে হবে? আপনি যদি আমাকে কল করেন তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো, তখন না আলাপ আলোচনা হবে। যদি আপনার সঙ্গে আমি কথাই না বলি, আপনি যদি আপনার ফোনটা রিসিভই না করি, তাহলে আলাপ আলোচনা কী হবে? বা আমি আপনাকে কল করলাম, আপনি যদি কলটা রিসিভ না করেন, তাহলে কি আপনার সঙ্গে আমার কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে? মোটেই না। সুতরাং মৌখিক যোগাযোগ স্থাপন ইজ দ্য রাইট আনসার। শিকল প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে। যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে, তার জন্য কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এই ধরনের প্রশ্ন বেশিরভাগ দিয়ে থাকে।
শিক্ষণ প্রক্রিয়া সরল থেকে জটিল হয়। ঠিক আছে, যদি কোনো কারণে কোনো শিক্ষার্থীর প্রাথমিক বেসিক জ্ঞান তার নাই, তখন আপনি কোন পদ্ধতি অবলম্বন করবেন? কোয়েশ্চন নাম্বার 9। দৃষ্টিগ্রাহ্য অর্থাৎ ভিজুয়াল অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ কোনো বক্তৃতা নয়। সরাসরি বক্তৃতা অথবা দৃষ্টিগ্রাহ্য নির্দেশ করবেন। উচ্চ স্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ কোনো বক্তৃতা নয়। সরাসরি বক্তৃতা অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ। কোয়েশ্চন নাম্বার 9। যদি প্রাথমিক জ্ঞান না থাকে আপনি কি করবেন? কারেক্ট আনসার। বহুত বড়িয়া সবার কারেক্ট আনসার আসছে ভাই, বহুত বড়িয়া, ওয়াও। দেখুন, আমরা প্রাথমিক স্তরে আমাদের লেকচার মেথড কখনো আমরা ইউজ করি না। ঠিক আছে, লেকচার মেথড হচ্ছে নেগেটিভ। তো সরাসরি বক্তৃতা দিয়েছে, আপনি কেটে দিন। সরাসরি বক্তৃতা আপনি কেটে দিন। উচ্চ স্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ, উচ্চ স্তর জিনিসটা বুঝবেন। প্রাথমিক জ্ঞান নাই, তার ক্ষেত্রে বেসিক নাই, আপনি তাকে অ্যাডভান্স যদি দিতে যান তাহলে কি সে পারবে না? অপশন নাম্বার 3 কেটে দিন। 2, 3, 4 প্যাটাগজির কারেক্ট আনসার বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কি, কোনটা আনসার কারেক্ট হবে ওইটা আপনি খুঁজতে যাবেন না। আপনি প্রথমে খুঁজুন যে কোনটা কারেক্ট আনসার হবে না থেকে পরে যেটা বেঁচে যাবে সেটাই হবে। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, দৃষ্টিগ্রাহ্য। আমরা প্রথমে কি করব, মানে শিশুকে দেখাবো, ভিজুয়ালি তাকে দেখিয়ে তাকে শেখাবো। একটা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ করতে হবে, আমাদের একটা উদ্দেশ্য করতে হবে কী করে শেখাবো, তার একটা উদ্দেশ্যটা প্ল্যান করতে হবে কী করে আমরা শেখাবো, সেই অনুযায়ী তাকে নির্দেশ দেব। কোনো বক্তৃতা দেব না। ঠিক আছে, কোনো বক্তৃতা নয়, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10 আপনাদের সামনে, আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন। সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে। সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটা সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে। এর ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন, গ্রাম্য উচ্চারণগুলি অনুকরণ, ভাষা ব্যবহারের মাধ্যমে শেখা ও নতুন কিছু জানা, ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ নিয়ন্ত্রিত করা। কারেক্ট আনসার কী হবে? সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে। এর ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন, গ্রাম্য উচ্চারণগুলি অনুকরণ, ভাষা ব্যবহারের মাধ্যমে শেখা এবং নতুন কিছু শেখা, ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করা। তো কোয়েশ্চন নাম্বার 10 কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে কি, ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করা ইজ দ্য রাইট আনসার। শ্রেণীকক্ষে খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের জন্য যে বিষয়টি বাঞ্ছনীয়। শ্রেণীকক্ষে খেলাধুলার মাধ্যমে আমরা কি করতে পারি? ভাষাগত দক্ষতা অর্জন করতে পারি। এক্ষেত্রে শিক্ষার্থীর জন্য বাঞ্ছনীয় কোনটি? অধিক সাহিত্য পাঠে উৎসাহিত করা, প্রযুক্তিমূলক কার্যাবলীর তুলনায় কম দামি উপকরণের ব্যবহার, মূল্যায়ন ও অর্জিত জ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন, অতিরিক্ত পাঠ্যপুস্তক ব্যবহারের প্রবণতা। আমরা খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জন করতে চাইছি, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তার ভাষাগত দক্ষতা অর্জন হচ্ছে কিনা তার জন্য মূল্যায়ন করতে হবে এবং অর্জিত যেটার জ্ঞান রয়েছে জ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা কী করব? অতিরিক্ত পাঠ্যপুস্তক দেব না, কারণ সেখানে পাঠ্যপুস্তকের কথা আসছে না। অধিক সাহিত্য পাঠে উৎসাহিত, সাহিত্য ছাড়া আমরা খেলাধুলার মাধ্যমে করছে কী হবে? কম দামি উপকরণ কম দামি হোক বেশি দামি হোক সেরকম কোনো কথা নয়। 3টা অপশন এলিমিনেট, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। আপনারা ভাববেন যে মূল্যায়ন শুধু একাডেমিক সাইটে মূল্যায়ন হয় না ভাই, খেলাধুলার মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা যায়। খেলাধুলারও কিন্তু মূল্যায়ন আছে, ঠিক আছে না? আছে না? কোন ছাত্র খুব ভালো খেললো, কে কম খেললো সেটারও মূল্যায়ন হয় এবং তার অর্জিত কী ধরনের জ্ঞান রয়েছে, যেহেতু ভাষাগত দক্ষতা বলেছে, তো সেখানে মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন ইজ দ্য রাইট আনসার। ভাষাগত বিভিন্নতা রয়েছে এরূপ একটি শ্রেণীকক্ষে সুসংগতিপূর্ণ শিক্ষণ পরিবেশ সৃষ্টির জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণীয়?
ভাষাগত বিভিন্নতা রয়েছে, অনেক ভাষাগত রয়েছে। এরূপ একটা শ্রেণীককে সুসংগতিপূর্ণ যদি আমরা শিখন পরিবেশ তৈরি করতে চাই, তাহলে নিচের কোন পদ্ধতিটা গ্রহণযোগ্য হবে? অনবরত মাতৃভাষা ব্যবহার করব, লক্ষ্য ভাষা সুশৃঙ্খল প্রয়োগ, শিক্ষণ প্রণালী এবং যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদানের কার্যাবলীর প্রয়োগ, যখন লক্ষ্য ভাষা ব্যবহৃত হচ্ছে না তখন সেই সম্পর্কিত সুবিধা প্রত্যাহার করে। কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চন 12। আর বেশি নেই ভাই, আরও 2 বা 3টা প্রশ্ন আমরা সলভ করব। অর্থাৎ এই কোয়েশ্চন সেটটা আমরা টোটাল প্রত্যেকটা সেটে আপনাদের 15টি প্যাডাগজি আসে, আপনারা জানেন তো? আপনারা জানা না তাহলে জেনে নিন। প্রত্যেকটা সেটে আপনারা যে সিটেট পরীক্ষা দেবেন বাংলা ভাষায়, আপনি 15 মার্কের প্যাডাগজি পাবেন, ঠিক আছে ভাই? আর বাকি 15 মার্কের আপনার প্যাসেজ থাকবে, পোয়েট্রি থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 হলে। আর ল্যাঙ্গুয়েজ 2 থাকলে 2টা প্যাসেজ হবে 15 মার্কের। তো আজকে আমরা এই টোটাল 15 পর্যন্ত এই সেটের শেষ করে আজকের ক্লাস থেকে বিদায় নেব। পরবর্তী ক্লাসে আবার এই ধরনের একটা ম্যারাথন ক্লাস, আমরা অনলাইন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে আসবো পরবর্তী ক্লাস। তারপর আবার অফলাইন হবে, এই ধরনের কম্বিনেশন হবে। তো বাংলা ব্যাকরণের জন্য আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে, ওই চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ওই আমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এখানে আমরা বাংলা ব্যাকরণের সবগুলা টপিক আমরা সেখানে কভার করার চেষ্টা করছি। প্রতিদিন আমরা একটি করে ক্লাস প্রোভাইড করছি, আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে ভাই? তো এখানে দেখুন কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 12। এখানে কারেক্ট আনসার দেখুন, পারস্পরিক আদান প্রদান ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। একটার সঙ্গে একটা রিলেটেড, আমার প্রত্যেকটা ক্লাস একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস রিলেটেড। আপনি যদি আমার পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড ক্লাস যদি দেখে থাকেন সহজ গুরুর, তাহলে এখানে দেখবেন একটা শব্দ দেওয়া হচ্ছে পারস্পরিক আদান প্রদান। আমি এই ক্লাসে বলেছিলাম যে কোনো প্রশ্নে অপশনে যদি পারস্পরিক আদান প্রদান থাকেন, তাহলে তার বা বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড যদি কোনো অপশন থাকে, তাহলে সেটা খুব কারেক্ট আনসার হবে। তার চেয়ে ভালো আনসার আর কিছু হতে পারে না। অর্থাৎ পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে সে যখন শিখবে, নিজেদের মধ্যে যখন সে শ্রেণীকক্ষে আলাপ আলোচনা করবে, তখন সে ভাষাগত বিভিন্নতা থাকলে সেখানে শিখন পরিবেশটা খুব ভালো একটা ফলপ্রসূ হয়। যেমন ভাষাগত বিভিন্নতা, একটা হিন্দিভাষী ছেলে রয়েছে, একটা বাঙালিভাষী ছেলে রয়েছে, তখন তারা নিজেদের মধ্যে যখন কথাবার্তা বলবে, তখন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে ওই বাংলাভাষী বন্ধুর কথা হিন্দিভাষী ছাত্রটা বুঝে যাবে, আর হিন্দিভাষী ছাত্রের যে কথাটা সেটা বাংলাভাষী ছাত্রটা বুঝে যাবে। তারা বন্ধুর মধ্যে তারা কম্বিনেশন হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা খেলার সুযোগ করে দিতে পারি, তাহলে আরও বেটার হবে। কিন্তু যেহেতু খেলা সেখানে অপশন নাই, সুতরাং পারস্পরিক আদান প্রদান ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার 3। ভাষা অর্জনের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন মানে লেক্সিক্যাল ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়? প্রশ্ন আমাদের লাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এসেছিল, এবং এই প্রশ্ন আমরা দেখলাম এই ইয়ার এসেছিল। এটা রিপিটেড কোয়েশ্চন, লেক্সিক্যাল ওয়ার্ড থেকে আমরা প্রশ্ন পেয়েছিলাম গত লাস্ট কোয়েশ্চনে। ভাষা অর্জনের ক্ষেত্রে বা শব্দগত জ্ঞান উন্নয়ন, অর্জিত ভাষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা, ব্যাকরণগত উন্নয়ন পর্যায়, বাক্য গঠন বা পদবিন্যাসগত জ্ঞান অর্জন, সামাজিক ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান। তো কোয়েশ্চন নাম্বার 13 কারেক্ট অ্যান্সার কী হবে? লেক্সিক্যাল ডেভেলপমেন্টের কারেক্ট অ্যান্সার হবে সেটা সামাজিক দিক দিয়ে এবং ব্যক্তিগত দিক দিয়ে, সবগুলা দিক দিয়ে তার শব্দ সম্পর্কে তাকে অর্জিত জ্ঞান প্রাপ্ত হতে হবে। কোয়েশ্চন নাম্বার 14, বিদ্যালয় সম্পর্কে লোকেদের কথাবার্তা থেকে তুমি 5টি ছোট ছোট মন্তব্য শুনবে। বিদ্যালয় সম্পর্কে তুমি লোকেদের সঙ্গে 5টি ছোট ছোট মন্তব্য শুনবে। এখন ক থেকে উম পর্যন্ত প্রত্যেকটা বিবৃতির সাথে 1 থেকে 5 পর্যন্ত 5 জন বক্তাকে মিলাও। আমরা প্রথমে ক, খ, গ, ঘ, উম ধরে নিন, এই হচ্ছে 5টা বিবৃতি, অর্থাৎ 5 জনে 5টা কথা বলেছিল। তো কে কোন কথা বলেছিল? 1 নম্বর ব্যক্তি ক বলেছিল, 2 নম্বর ব্যক্তি খ নামক কথা বলেছিল, 3 নম্বর ব্যক্তি গ বলেছিল, 4 নম্বর ব্যক্তি ঘ বলেছিল, 5 নম্বর ব্যক্তি উম বলেছিল। এখানে হয়তো ব্যতিক্রম হতে পারে, যেমন 1 নম্বর ব্যক্তি খ বলতে পারে, 2 নম্বর ব্যক্তি ক বলতে পারে। তো কে কী বলেছে তুমি সেইভাবে মেনটেন করবে, ঠিক আছে? তো এই নথিগুলি আলোচনা দ্বিতীয়বার শুনবে। এখানে যে প্রক্রিয়া হচ্ছে সেটা কি? একটি শ্রবণগত মূল্যায়ন প্রণালী, পঠনের অভ্যাসকে বাড়িয়ে তোলা, শিখন প্রণালী যা ছাত্রছাত্রীর যোগ্যতার মানদণ্ড, পঠন প্রক্রিয়া যা শ্রবণ প্রক্রিয়া চেয়ে অধিক প্রাধান্য পায়। তো কোয়েশ্চন নাম্বার 14, কী হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি দাঁড়ান কারেক্ট আনসার করে দিন, ক্লাসের শেষ পর্যায়ে। ইয়েস, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, টেনশন নেবে না ভাই।
তো 1 থেকে 5 পর্যন্ত কে কি বলেছে তার সঙ্গে এই 5 জন বক্তাকে তোমরা মেলাও, ঠিক আছে? তোমরা মিলিয়ে নাও। যদি সে ভালো করে শুনতে পারে কে কোন কথাটা বলেছে, সে যদি ভালো করে শুনতে পারে তখন সে মিলাতে পারবে। যদি সে ভালো করে শুনতে পারেনি তাহলে কি মেলাতে পারবে? মোটেই না। সুতরাং এটা হচ্ছে তার শ্রবণগত মূল্যায়ন প্রণালী। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, কথা বলাকে একটি স্বতঃপ্রাপ্ত দক্ষতা হিসাবে ধরা হয় কারণ কেবলমাত্র মাতৃভাষায় নির্ভুলভাবে শেখা সম্ভব। সাধারণত সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে শেখে। সাধারণত শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবে। শিক্ষক শিক্ষণ উপকরণ ব্যতীত শ্রেণীকক্ষে ভাষা শেখানো সম্ভব নয়। কোয়েশ্চেন নাম্বার 15, কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। প্যাডাগজির 13 বছরের প্রিভিয়াসের কোয়েশ্চন আমরা এক একটি করে প্রত্যেকটি সলভ করেছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? তাছাড়া ইম্পর্টেন্ট কোয়েশ্চন বা বেঙ্গলি গ্রামার, অর্থাৎ বেঙ্গলি পুরো কমপ্লিট সিলেবাস যতগুলো টপিক রয়েছে সব উইথ গ্রামার আমরা সলভ করার চেষ্টা করছি। বা গ্রামারের জন্য আমাদের স্পেশাল বেঙ্গলি আরেকটা চ্যানেল আছে, তার ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা গিয়ে সেই চ্যানেলটা ভিজিট করে চলে আসতে পারেন, ঠিক আছে? ভালো লাগলে ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে ভাই? তো দেখুন, কথা বলাকে স্বতঃস্ফূর্ত দক্ষতা হিসেবে ধরার কারণ কি? কারেক্ট আনসার, ওয়াও, আপনারা সবাই কারেক্ট আনসার দেওয়া শুরু করেছে, বহুত বড়িয়া। দেখুন এখানে বলেছে কেবলমাত্র মাতৃভাষা নিউজ শেখা সম্ভব। কেবলমাত্র যেখানে থাকবে আমরা ক্যাচাং করে কাটে দেবো, ঠিক আছে? সাধারণত শিক্ষকরা আশা করেন শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবে। নিজেরাই যদি নিজেদের দায়িত্ব নেয় তো শিক্ষক কিসের জন্য আছেন? কেটে গেল। বা শিক্ষক যদি বলে করেন যে আমি কোনো কিছু শেখাবো না, ছাত্ররা নিজে থেকে নিজে শিখে যাবে, তাহলে সেটা হলো না। শিক্ষণ অর্থাৎ টিএলএম ছাড়া যে আমরা ভাষা শেখাতে পারবো সম্ভব নয় বলেছে, এটা হলো ভুল কথা। টিএলএম ছাড়াও আমরা ভাষা শেখাতে পারি। টিএলএম ইউজ করলে ভাষাটা শেখাতে সহজ হয়। আর টিএলএম ছাড়া ভাষাটা শেখাতে পারা যায়, কিন্তু কিছুটা হলো কষ্টবোধ স্বীকার করতে হয়। একেবারে সম্ভব নয় সেটা কিন্তু ভুল। তো অপশন নাম্বার 1, 3, 4 কাটা গেল। অপশন নাম্বার 2 বেঁচে থাকলো। সাধারণ সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা ভাষা কথা শিখতে পারে, ঠিক আছে? কোশ্চেন 15-এর কারেক্ট আনসার হচ্ছে এটি। তো আজকে আমরা এই কয়েকটি সেটের আপনার দেখিয়ে দিলাম প্যাডাগজি। পরবর্তীতে এই ধরনের ম্যারাথন ক্লাস আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, যদি ভালো লাগে থাকে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভাই। বন্ধুরা খুব তাড়াতাড়ি এখন ক্লাস শেষ হয়ে গেছে। আমি ক্লাসের সময় কিন্তু বলিনি শেয়ার করতে, লাইক করতে। ক্লাসের সময় যদি শেয়ার করে থাকুন তাহলে ক্লাসটা মিস হয়ে যাবে আপনাদের। তো সবার ক্লাস শেষ, এবার সবাই একটি একটি করে আপনারা ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে দিন, যাতে করে পরবর্তীতে অন্য বন্ধুরা পরবর্তী ক্লাসে জয়েন হয়ে যেতে পারে। এবং প্রতিদিন 9 PM আমাদের লাইভ ক্লাস হচ্ছে আপনাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। আপনারা প্রত্যেক দিন রাত 9টায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যদি আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে ডাইরেক্ট বা আমাদের সঙ্গে কথা বললে সেই গ্রুপে জয়েন হয়ে গেলে এখানে আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।